এই ছেলে, তুমি এখানে কি? তোমাকে বলেছি না এখানে আর আসবে না। এরপরেও তুমি কেন এখানে বারবার আসো? তোমার মতো ছেলেরা এখন পড়াশোনা করতেছে, কিন্তু তুমি এসব খারাপ কাজে জড়িয়ে পড়ছো। দেখ ভাই, আমি তোমার সাথে কোনো কথা বলতে এইখানে আসিনি। আমি তোমার বাবার সাথে দেখা করতে এসেছি। তুমি যাও, তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, অন্যথায় আমি এইখান থেকে চলে যাচ্ছি। এইসব কথা বলে কোনো লাভ নেই। কি, তোমার এত বড় সাহস? তুমি আমার মুখের উপর কথা বলো? আরেকবার যদি এখানে দাঁড়াও তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে ফেলবো। বলেই আমি দৌড়ে ভেতরে গেলাম, গিয়ে একটা লাঠি নিয়ে আসলাম। আনার পর ছেলেটার দিকে এগিয়ে গেলাম। ছেলেটা তখন ভয় পেয়ে চিৎকার করে উঠল। বাবা তখন তার নিজের রুমে ছিলেন। এরকম চিৎকার শুনে তিনি বাইরে নেমে আসলেন। আমি তখন ছেলেটাকে মেরে বললাম, আরেকদিন যদি এই বাসার আশেপাশে দেখি তোকে, তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। এটা মনে রাখবি, আরেকদিন এই বাসায় আসবি না। তোর জন্য এই বাসার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। জীবনে যদি কোনোদিন ভালো হতে পারিস তাহলে এই বাসায় আসবি। এই বাসায় আসার জন্য তোর একটাই পথ খোলা আছে, তুই এসব কাজ ছেড়ে দিবি, নাহলে তুই এই বাসায় আর কোনোদিন আসতে পারবি না। ছেলেটা তখন কি করবে, দৌড়ে সেখান থেকে চলে গেলাম। বাবা তখন আমার দিকে এগিয়ে আসলেন, অনেক রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি সেটাতে ভ্রুক্ষেপ না করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। বাবা তখন আমাকে পিছন থেকে ডাক দিলেন। আমি তখন পিছনে ঘুরে দাঁড়ালাম। বাবা তখন আমাকে বললেন, মিন্টু, কি করতে চাইছো তুমি? আমার ব্যবসা মাটিতে মিশিয়ে দিতে চাইছো? জানো এই ছেলেটা কত বড় কাস্টমার আমাদের? এই ছেলেটা অনেক বড়লোক পরিবারের সন্তান, তার কারণে আমাদের অনেক ভালো ব্যবসা হচ্ছে। বাবা, তুমি আর কত নিচে নামবে? তোমার ছেলের বয়সী একটা ছেলেকে তুমি ধ্বংস করে দিতে চাইছো? যদি আমাকে কেউ এভাবে শেষ করে দিতে চায় তাহলে কি তুমি তাকে ছেড়ে দিবে? তার পরিবারের লোকজনের অবস্থা কি তুমি চিন্তা করে দেখেছো? দেখো, আমি এসব নিয়ে কোনো চিন্তা করতে চাইছি না। তুমি আমার সন্তান, সন্তানের জায়গায় থাকবে। তুমি ব্যবসা নিয়ে কোনো কথা বলবে না। আমি আমার ব্যবসা নিয়ে কাউকে কথা বলতে দিব না। আমার ব্যবসার ব্যাপারে তোমার কাছ থেকে আমি পরামর্শ চাইনি। যখন মনে হবে তোমাকে আমার ব্যবসার প্রয়োজন, তখন আমি তোমাকে ব্যবসায় রাখবো। তোমার কি মনে হয় বাবা, আমি তোমার এইসব খারাপ ব্যবসায় জয়েন হব? আমার জীবন চলে যাবে, এরপরেও আমি এই ব্যবসায় জয়েন হব না। দরকার হয় তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও, এরপরেও আমি এই ব্যবসা করব না। তোমার এই ব্যবসা আমি শেষ করে দেব, এটা ভালো করে মনে রাখবে। তুমি আমার ব্যবসা ধ্বংস করে দিতে চাইলে আমিও তোমাকে ছেড়ে দিব না। আমিও ভুলে যাব তুমি আমার সন্তান। আমার সন্তানের চেয়ে আমার কাছে আমার ব্যবসাটা বড়। বাহ বাবা, তোমার কাছে তোমার সন্তানের চেয়ে তোমার ব্যবসাটা বড় হয়ে গেল। তো আমি তোকে কতবার বলেছি এসব ঝামেলা না করতে? প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, তুই লিমিট ক্রস করে ফেলেছিস। আমি তোকে বারবার বলেছি তুই আমার কাজে বাধা দিবি না, এরপরেও তুই কেন আমার কাজে বাধা দিয়েছিস? বাবা, তুমি অন্যায় করছো, এটা তুমিও জানো। কেন এরকম করছো? আমার জীবনটা তুমি ধ্বংস করে দিচ্ছ। আমাদের কি টাকা পয়সার অভাব আছে? এরপরেও তুমি কেন এরকম করছো বলো আমাকে। এই টাকায় হবে না, কয়েকদিন পরেই এই টাকা শেষ হয়ে যাবে। আমার আরও টাকা প্রয়োজন, কিন্তু সেই টাকা পেতে হলে এভাবেই কাজ করতে হবে। তুই আমার কাজে বাধা দিবি না। আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে তোকে আমি ছেড়ে দিব না। আমি বুঝতে পারলাম বাবার ভিতর টাকার নেশা ঢুকে গেছে, তাকে এসব বোঝালে চলবে না। সেই জন্য আমি নিজের রুমে গিয়ে কান্না করতে শুরু করলাম। আমার আম্মু মারা গেছেন। বাবা নিজেও জানে সে অন্যায় ব্যবসা করতেছে, এটা ভালো নয়, এবং সেটা করছে আমার এই ভালোবাসার মানুষের বাবার সাথে মিলে। এটা আমার জন্য কতটা কষ্টকর সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। পরের দিন সকাল হতেই মিমের বাবা, মানে আমার বাবার ব্যবসার পার্টনার, চলে আসলেন আমাদের বাসায়। আমি যখন সেখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তিনি আমার সামনে আসলেন। এসে আমাকে বললেন, কি ব্যাপার মিন্টু, তুমি কেমন আছো? আমি তখন একটু কড়া দৃষ্টিতে তাকালাম। এরপর তাকে বললাম, আঙ্কেল কেন আমাদের জীবনটা নিয়ে খেলা করতেছেন? এই কথা শোনার পর তিনি অনেক বেশি রেগে গেলেন।
বাবার দিকে তাকালেন। বাবা আমার দিকে তাকিয়ে আমাকে ধমক দিলেন। কিন্তু আমি বাবার দিকে তাকিয়ে বললাম, দেখো বাবা, আমাকে ধমক দিয়ে কোনো লাভ নেই। আমি কোনোদিন তোমাদের এইসবে সাপোর্ট করব না। তাই তোমরা কোনোদিন মনে করো না আমি তোমাদের এসব কাজ মেনে নিব। আমি যতদিন আছি তোমরা এই কাজ করতে পারবে না। কেন তোমরা এসব কাজ করতেছো? এসব কাজ করতে গিয়ে তোমরা নিজেরাও বিপদের মধ্যে পড়বে, সাথে আমাদেরও ভবিষ্যৎ নষ্ট করবে। আরিফ, তোমার ছেলের ব্যবহার দেখে আমি আশ্চর্য হয়ে যাই। আমার মেয়ে তো কোনোদিন এই সবে কোনো আপত্তি করে না, তাহলে তোমার ছেলে কেন এরকম করতেছে? তোমার ছেলের এত বড় সাহস কি করে হলো সে আমার কাজ নিয়ে প্রশ্ন তোলে? বাবা তখন আমার কাছে আসলেন, এসে আমাকে বললেন, মিন্টু, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? উনি তোমার বড়, তুমি কেন ওনার সাথে এরকম ব্যবহার করছো? বড়রা যখন নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারে না, তখন আমাদের উচিত তাদেরকে একটু শিক্ষা দেওয়া। উনি বড় হওয়ার পরেও নিজের অস্তিত্ব রক্ষা করতে পারছেন না, সেই জন্য আমি এই কথা বলতে বাধ্য হয়েছি ওনাকে। বলতে না বলতেই বাবা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আমি তখন বাবার দিকে তাকিয়ে আছি। বাবা আমাকে মারলেন। আমি তখন তাকে বললাম, তুমি আমাকে মারো, কাটো, যাই করো না কেন, আমি আমার কথা বন্ধ করব না। তোমরা যতদিন না এসব বন্ধ করতেছো ততদিন আমি প্রতিবাদ করব। কেন এরকম করতেছো? তোমরা কি জানো না এটা অন্যায় কাজ? মিন্টু, তোকে আমি শেষবারের মতো বলতেছি, তুই যদি আরেকবার এরকম কোনো কথা বলিস তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার সন্তান। কোন দিন মনেই বা রেখেছো যে আমি তোমার সন্তান? তুমি তো দিনের পর দিন আমাকে অবহেলা করে গেছো। আমার কথার কি কোনো মূল্য আছে তোমার কাছে? ছি আরিফ, আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি তোমার বাসায় এসে আমি এতটা অপমানিত হব। আমি তোমার কাছে এসেছিলাম একটা কাজে, কিন্তু তোমার সন্তান এইভাবে আমাকে অপমান করতেছে। মিন্টু, তুমি উপরে চলে যাও, তুমি তোমার রুমে যাও, এখানে তুমি দাঁড়াতে পারবে না, তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু আমার আরও খারাপ রূপ তোমাকে দেখতে হবে। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, একদিন আপনাদের এসবের জন্য অনেক আফসোস করতে হবে। আঙ্কেল, আপনাকে আমি আবারও বলছি, আপনি নিজের মেয়ের কথা চিন্তা করে দেখতে পারেন। আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। আপনারা যেটা করতেছেন সেটা কত বড় অন্যায় সেটা তো জানেন। সমাজকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা। বলেই আমি নিজের রুমে চলে আসলাম, কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিলাম না। আমার বাবা এত বড় অন্যায় করবে সেটা আমি মেনে নেব কী করে? নিজের রুমে বসে কান্না করছি। এখন আমাকে যে কোনো কিছু একটা করতেই হবে, কিন্তু আমি এখন কি করব? আমি তখন চিন্তা করলাম আমার এখন মিমের সাথে কথা বলতে হবে, অর্থাৎ আমার ভালোবাসার মানুষের সাথে। সে তার বাবাকে বোঝালে হয়তো কিছুটা বুঝতে পারি। আমি তখন তাকে কল করে বললাম তার সাথে দেখা করতে চাই। বিকালে আমরা দুজন দেখা করলাম। আমি তখন তাকে বললাম, মিম, তুমি তো জানো তোমার বাবা আর আমার বাবা মিলে কি শুরু করেছে। তারা যদি এভাবে করতে থাকে তাহলে তাদের উপরে বিপদ আসতে পারে, আর বেশি সময় বাকি নেই। দেখো মিন্টু, এখন তাদের কাজ করে যাচ্ছে, আমাদের সময় আসলে আমরা আমাদের কাজ করব। কিন্তু এখন তুমি এসব ঝামেলায় না জড়ালেও এটা আমি চাই। তুমি তোমার মতো তোমার জীবন চালিয়ে যাও। এর মানে তুমি কি বলতে চাইছো? আমি এসেছি তুমি তোমার বাবাকে বোঝাবে সেই কথা বলার জন্য। তোমার বাবা অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়েছে। তুমি তোমার বাবাকে বললে হয়তো তোমার বাবা কিছুটা হলেও বুঝতে পারবে। তুমি ওনাকে একটু বোঝাও। এটা অসম্ভব। তুমি তোমার বাবাকে বোঝাতে পারছো না, সেখানে আমি কিভাবে আমার বাবাকে বোঝাবো? আমি একটা মেয়ে মানুষ, আমার বাবা আমার কথা শুনবে এটা তুমি কল্পনা করলে কিভাবে? এই কাজ করে তাদের অনেক টাকা আসছে, তুমি কেন এরকম করছো? তুমি তোমার জীবন নিয়ে চিন্তা করো, তারা তাদের জীবন নিয়ে চিন্তা করছে। তারা তো আমাদের জন্য এসব কিছু করছে। আমাদের জন্য এসব, তাই না? এটা কীভাবে ভাবলে যে আমি তাদের এইসব নোংরা টাকা গ্রহণ করব? আমি আমার বাবার কোনো সম্পত্তি নিব না। আমি এসব আর সহ্য করতে পারছি না। এখন আমাকে কিছু একটা করতে হবে ওদের বিরুদ্ধে। আমি নিজে যুদ্ধ করব, ওদের কাছে আর থাকতে পারবো না। পাগলামি করো না মিন্টু, আমাদের এখন নিজেদের জীবন নিয়ে চিন্তা করতে হবে। এসব চিন্তা আমাদের নয়, তাদের চিন্তা তাদেরকে করতে দাও।
তুমি কেন এসবে জড়াতে চাইছো? আমি জড়াতে চাইছি কারণ এতে আমার জীবন জড়িয়ে আছে। তোমার জীবন, আমার জীবন, দুজনের জীবন, ভবিষ্যৎ সব কিছু তাদের উপর নির্ভরশীল। তাই তাদের অন্যায়ের দায়ভার আমাদেরকে দিতে হবে এবং আমাদের কিছু হলে সেটার দায় তাদের উপরেই পড়বে। তাই আমাদেরকে কিছু একটা করতে হবে। তুমি আমার পাশে থাকবে কি না সেটা বলো। আমি এসব কিছু করতে পারবো না, তুমি যতই বলো না কেন। আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না। তুমি তোমার বাবার বিরুদ্ধে যেতে পারবে, কিন্তু আমার বাবার বিরুদ্ধে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। তাই তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আমি এসবে জড়াতে চাই না নিজেকে। ঠিক আছে, তোমাকে এসব করতে হবে না, আমি একাই সব করব। দরকার হয় ভুলে যাব তারা আমাদের আপনজন, দরকার হয় সব ধ্বংস করে দিব। এরপরেও তাদেরকে আমি কিছুতেই অন্যায় করতে দিব না। এসব বাদ দাও প্লিজ মিন্টু। তুমি চুপচাপ শুধু নিজের কাজ করে যাও। পড়াশোনায় আছো, পড়াশোনায় মনোযোগ দাও। মনোযোগ দিয়ে লেখাপড়া করে পরে তুমি ভালো কিছু একটা করবে। এখন শুধু তারা যেরকম করছে সেরকম চলতে থাকুক, তুমিও তাদের মতো চলতে থাকো। তুমি বুঝতে পারছো না, তোমার বাবা এবং আমার বাবাকে কোনোদিন পুলিশ ধরে নিয়ে যাবে না। তাদের এই দুর্নীতির কারণে আমরা সমাজের কাছে কলঙ্কিত হব। সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে। পৃথিবীর সকল মানুষই একে অপরের ভাই। একে অপরকে সাহায্য না করলে কীভাবে এই সমাজ গড়ে উঠবে? এখন আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি আর আমাদের ভাই বোনেরা মাদকাসক্ত হয়ে পড়ে, তাহলে কীভাবে এই সমাজ এগিয়ে যাবে? আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তখন সবাই মাদক নিয়ে পড়ে থাকবে। এভাবে আমাদের মতো আরও কত সহস্র মানুষ আছে যারা নিজেদের কালো টাকার পাহাড় বানিয়ে বসে আছে। তাদের ছেলেমেয়েরাও যদি আমাদের মতো করতে থাকে, তাহলে এই সমাজ থেকে দুর্নীতি কীভাবে দূর হবে? দুর্নীতিতে এই সমাজটা পুরো ডুবে যাবে। তখন এই সমাজকে রক্ষা করা কারোর পক্ষেই সম্ভব হবে না। কিন্তু মিন্টু, তুমি বুঝতে পারছো না, তুমি তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তাদের এই সমাজের শক্ত অবস্থান আছে, আর তারা সবকিছুর পর আমাদের বাবা মা। আমরা আমাদের বাবাদের বিরুদ্ধে কি করব? এর চেয়ে ভালো তুমি বসে থাকো। আমি যেরকম আছি সেরকম কোনো কথা বলো না তাদের বিরুদ্ধে। না, আমি এভাবে চুপ করে বসে থাকতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে। তারা আমার বাবা হোক বা যেই হোক, সমাজে কারোর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব। আমি এটার বিরুদ্ধে চুপ করে বসে থাকতে পারবো না। তুমি চাইলে আমার সাথে থাকো, আর না থাকলে নাই। এর মানে তুমি কি করতে চাইছো তাদের বিরুদ্ধে? দেখো মিন্টু, চাই করো, সবকিছুর পর মাথায় রেখো তারা আমাদের বাবা মা। বাবা মা হোক আর যেই হোক, অন্যায় যে করবে তাকে শাস্তি পেতে হবে। আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করাটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে। এখন তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে থাকতে পারো, আর না হলে আমি তোমাকেও ছাড়তে বাধ্য হব। আমি অন্যায়কারীর কাউকে প্রশ্রয় দেব না। মিন্টু, তুমি ভুল করছো। আমি তোমার পাশে আছি। তুমি যেটা করবে সেটাতেই আমি তোমাকে সাপোর্ট করব। কিন্তু প্লিজ এরকম কিছু করো না যাতে তোমার কোনো ক্ষতি হয় আর আমাদের ক্ষতি হয়। তোমাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে। হয় আমার সাথে পালিয়ে যেতে হবে, নাহলে তোমার বাবার সাথে থাকতে হবে। এরকম কালো টাকা অনেক পাবে, কিন্তু মনে রেখো, এই কালো টাকা একদিন তোমার পথের কাঁটা হয়ে বের হবে। তাই আগে ভাগেই বলছি, আমার সাথে চলো, ভালো হবে। না মিন্টু, আমি তোমার সাথে যেতে পারবো না। আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে, তুমি ইচ্ছে হলে চলে যাও, আমি তোমার সাথে কিছুতেই যাব না। আমি আমার বাবা মায়ের সাথে থাকতে চাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর কোনো দিন তোমার সাথে আমার কোনো কথা হবে না। তুমি তোমার পথে চলো, আর আমি আমার পথে চলছি। এই তোমার ভালোবাসা? 2 দিনে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল? 1 বছরের রিলেশন আমাদের, আর তুমি একটা সামান্য কারণে আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর তোমার সাথে কথা বলবো না, আমি এখনই গিয়ে সুইসাইড করব। মিম, তুমি ভুল বুঝছো। আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছি না। তুমি পালিয়ে না যাও, আমার সাথে থাকো। আমি আমার বাবা এবং তোমার বাবার বিরুদ্ধে মামলা করব। তারা যে দুর্নীতি ব্যবসা করছে সেটা আমরা লোকের সামনে প্রমাণ করে দিব। তাদের উপযুক্ত শাস্তি হওয়াটা আবশ্যক। কি বলছো তুমি? তুমি আমার বাবাকে পুলিশে দেখো। দেখো, তোমার বাবা এবং আমার বাবা দুজনেই এই সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
তাদের সম্মানের কথা একটাবার ভাবো। তাদের সম্মান আমি হবে, এতে করে তুমি তাদের পুলিশে দিয়ে 2 থেকে 3 দিন রাখতে পারবে। তারা বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে সেই আমাদেরই বিপদ হবে। আমি ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকার মতো ছেলে না। তুমি যা করার বুঝে শুনে করো। তোমাকে কয়েকদিন টাইম দিলাম, এর ভিতরে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। তুমিও তোমার সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিয়ে নাও। বলে আমি সেখান থেকে চলে আসলাম, আর মিম সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকলো। মিন্টু, তুমি চাই করো না কেন, তোমাকে আমি কিছুতেই আমাকে নিয়ে পালিয়ে যেতে দিব না। কারণ তুমিও পালিয়ে গেলে তোমার বাবা তোমাকে সকল সম্পত্তি থেকে বের করে দিবে। কিন্তু তোমার সাথে আমার রিলেশন একমাত্র কারণ হলো তোমার বাবার ওই সম্পত্তি আমার বাবার করে নেওয়া। আমার বাবার কালো টাকার পাহাড় আরও এক পাহাড় যোগ করে বিশাল পর্বতে পরিণত করা। যদি তোমার বাবার টাকা না থাকতো তাহলে আমি তোমার মতো একটা কালো ছেলে, খ্যাত ছেলের সাথে কিছুতেই রিলেশন করতাম না। তুমি তো জানো না, তোমার মতো একটা কালো বিচ্ছিরি ছেলের সাথে রিলেশন করার একমাত্র কারণ হলো তোমার বাবার ওই টাকাগুলো। যতদিন পর্যন্ত না তোমার বাবার ওই টাকাগুলো আমার ঘরে নিয়ে আসছি, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। তোমাকে নিয়ে আমি যে করেই হোক আটকে রাখবো। তোমার বাবার ওই টাকাগুলো আমার চাই, সেটা যে করেই হোক। এরপর মিম তাড়াতাড়ি করে তার বাবা জাকির সাহেবের কাছে যায়। জাকির সাহেব তখন তার অফিসে বসেছিলেন। মিম যেতেই তার বাবা বলে ওঠে, হেই মাই গার্ল, তুমি কেমন আছো? তোমার সাথে কথা বলার টাইমই পাই না, আমি এত ব্যস্ত থাকি। বলো মা, তুমি এখানে কি জন্য এসেছো আর তোমার কাজ কত দূর? তোমাকে যে মিশন দিয়েছিলাম সেটা কতটা বাস্তবায়ন করতে পেরেছো? বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি মিন্টুর সাথে এমনভাবে লেগে আছি, ওকে আমার বিয়ে করতেই হবে। আর বিয়ে করলেই তো বুঝতে পারছো, সব কিছু আমার হয়ে যাবে। তখন আমার সব সম্পত্তি তোমার হয়ে যাবে। এরপর আমরা বাবা মেয়ে মিলে শুরু করব নতুন এক রাজত্ব। সেই রাজত্বে রাজা হবে তুমি, আর একমাত্র উত্তরাধিকারী হব আমি। ঠিক বলেছো মামুনি, তোমার মতো একটা মেয়ে পেয়ে আমি গর্বিত। তুমি বাবাকে এইভাবে সঙ্গ দিলে আমরা বাবা মেয়ে এই দেশকে একদিন শাসন করব। বাবা, কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা মামুনি, বলো আমাকে। বাবা, তুমি তো জানো যে মিন্টু ছেলে হিসেবে কতটা সত্যবাদী আর ন্যায়পরায়ণ মানুষ। সে চায় এসব থেকে তোমরা সরে আসো, তোমরা যাতে ভালো পথে চলে আসো, ভালো কাজ করো। আজকে আমার সাথে দেখা হয়েছিল, আমাকে সেই বিষয় নিয়ে কথা বললো, আমাকে পালিয়ে যাওয়ার কথা বললো। তার সাথে কিন্তু আমি তাকে না করে দিয়েছি। কি বলছো কি মামুনি? ও যদি পালিয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আরিফকে আমি যতটুকু চিনি, যদি ও বাড়ি থেকে বের হয়ে যায় তোমাকে নিয়ে, তাহলে কখনোই তার সম্পত্তি একটা কানা করিও মিন্টুকে দেবে না। তখন সেই মিন্টুকে রাস্তায় ঘুরতে হবে, তোমাকেও তার সাথে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। তুমি তো জানো না বাবা, তোমার মেয়ে কি রকম। আমি ওকে বলে দিয়েছি আমি কিছুতেই ওর সাথে পালিয়ে যাব না। যদি আমার সাথে পালিয়ে যাবার কথা বলে তাহলে আমি সুইসাইড করব। আমার সুইসাইডের কথা শুনে মিন্টুর মুখটা এমন হয়েছে যা আমি যতটুকু বুঝলাম তাতে মনে হচ্ছে ও কিছুতেই পালিয়ে যাবার কথা বলবে না। এইভাবেই সবসময় বুদ্ধিমানের পরিচয় দেবে মা। তোমাকে যে করেই হোক এই মিশনটা জিততেই হবে। যে করেই হোক ওই আরিফের সকল সম্পত্তি আমাদের নিয়ে আসতে হবে। ও আমার থেকে অনেক বেশি টাকা জমিয়ে ফেলেছে, সেজন্য সমাজে ওর সম্মান আমার থেকে অনেক বেশি। সবাই ওকে মান্য করে, কিন্তু আমার কথা কেউ তেমন শুনতে চায় না। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি আরও সাবধানতার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু ও বিপদ ঘটিয়ে ফেলতে পারে যে কোনো সময়। এখন সে সিদ্ধান্ত নিয়েছে তার বাবার বিরুদ্ধে মামলা করবে। যদিও মামলা করে দেয় তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। তার মানে ও কি ওর বাবার বিরুদ্ধে মামলা করবে? তুমি জানো না বাবা, মিন্টু কতটা সৎ, সাহসী, যে কোনো সময় যে কোনো কাজ করে দিতে পারে। ও আমাকে বলেছে ওর বাবার বিরুদ্ধে মামলা করবে। কিন্তু ও যদি ওর বাবার বিরুদ্ধে মামলা করে তাহলে তো আমরা ওর কাছে কিছুই, অথবা আমাদের বিরুদ্ধে মামলা করবে। তাই খুব সাবধানে থাকতে হবে। আর মিন্টুর একটা ব্যবস্থা করতে হবে। মিন্টুকে আমি এমনভাবে বোঝাবো যাতে আমাকে ভুল না বোঝে। আর তুমি সেই সুযোগে একটা ব্যবস্থা করবে যাতে মিন্টু এসব থেকে দূরে থাকে। আর এই সুযোগ আমরা কাছ থেকে সব কিছু কেড়ে নিব। তুমি কোনো চিন্তা করো না মা মনি, আমি এমন একটা বুদ্ধি বের করব যাতে সাপে মরবে আবার লাঠিও ভাঙবে না। তুমি শুধু তোমার কাজ এখন যেই রকমভাবে চালিয়ে যাচ্ছ সেই রকমভাবে চালিয়ে যাও।
এরকমভাবে চলতে থাকলে আমরা নিশ্চিত কিছুদিনের মধ্যেই সফল হয়ে যাব। তুমি তোমার মেয়েকে চেনো না বাবা? বলো। আমি আমার কাজ সঠিক মতোই করছি। তুমি শুধু আমি যেটা বলেছি সেটা মাথায় রেখো। যে কোনো সময় মামলা করে দিতে পারে আমাদের বিরুদ্ধে, তাই খুব সাবধান হয়ে থাকতে হবে। আমাকে ধরা এত সহজ না মামনি। ওর মতো একটা ছেলের পক্ষে তোমার বাবাকে ধরা অসম্ভব। কত বড় অফিসার আমার কাছে হার মেনে গেল। আর মিন্টু তো একটা বাচ্চা ছেলে, এখনো কিছুই বোঝে না। যদিও সব কিছু বুঝতে পারতো তাহলে নিজের বাবার এত বড় সম্পত্তির এত সব কিছু ছেড়ে কি পালিয়ে যাওয়ার প্ল্যান করতো? এই সমাজে সত্যের কেউ দাম দেয় না, সবাই মিথ্যার আশ্রয় নিতে চায়। যে যত বেশি মিথ্যা বলতে পারে সে তত বেশি উন্নতি করতে পারে। আগে মানুষ বলতো যে যত বেশি পরিশ্রম করতে পারে সে তত বেশি উন্নত হতে পারে, কিন্তু এখন সমাজে যে যত বেশি দুর্নীতি করতে পারে সে তত বেশি উন্নত হতে পারে। ঠিক বলেছ বাবা। ও একটা বোকা ছেলে। যদি ওর মাথায় একটু বুদ্ধি থাকতো তাহলে নিজের বাবার এই সম্পত্তিকে আরো বাড়ানোর প্ল্যান করতো। নিজেকে রাজার মতো চলাফেরা করতে পারতো, কিন্তু কি রকম একটা রাস্তার ফকিরের মতো চলাফেরা করে, দেখলেই আমার রাগ উঠে যায়। কিন্তু কি করব, তোমার মিশনের জন্য ওর সাথে রিলেশনে থাকতে হচ্ছে। এই নিয়ে আমার ফ্রেন্ডরা কত হাসাহাসি করে জানো? তুমি কোনো চিন্তা করো না, একবার আমাদের এই মিশন বাস্তবায়ন হয়ে যাক, এরপর ওই মিন্টুকে আমরা রাস্তার কুকুরের মতো ফেলে দিব ছুঁড়ে। এরপর তোমাকে আমার বন্ধুর ছেলে রানার বিদেশ থাকে তার সাথে তোমার বিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না, ওই ছেলেটা খুবই স্মার্ট এবং আধুনিক ছেলে। তুমি অনেক সুখে থাকবে তার কাছে। আচ্ছা বাবা, তাহলে এখন তুমি আমাকে 1,00,000 টাকা দাও। আমার একটা কাজ আছে, বন্ধুদের সাথে একটু পার্টি হবে, এরপরে সবকিছু দেখা যাবে। মিশন বাস্তবায়ন হবার পর বিয়ের কথা। এখন আমাদের একটাই লক্ষ্য, যে করে হোক ওর সমস্ত সম্পদগুলো সবকিছু আমাদের হাতিয়ে নিতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, মাত্র 1,00,000 টাকা কেন, তোমাকে আমি 2,00,000 টাকা দিচ্ছি। এগুলো নিয়ে যাও আর পার্টি করো, এনজয় করো। জীবন কিন্তু খুবই অল্প, এই অল্প সময়ের মধ্যে জীবনকে উপভোগ করো। সত্যি বাবা, তোমার মতন একজন বাবাকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। এরপর মিম সেখান থেকে চলে আসে একটা পার্টি সেন্টারে। সেখানে গিয়ে এসে মহৎ আর ছেলেদের সাথে মেলামেশা করতে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে মিন্টু কিভাবে কি করবে তার বাবাকে বারবার বোঝাচ্ছে, কিন্তু বারবার সেই একই সিদ্ধান্ত নিচ্ছে তার বাবা। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নেবে ঠিক করে নিল। সে বুঝতে পারছে এতে বিপদ আছে, কিন্তু তাকে যে করে হোক এই সিদ্ধান্ত টিকিয়ে রাখতে হবে। যদি সে এই কাজটা করতে পারে তাহলে এই দুর্নীতির দুয়ার ভেঙে যাবে, কালো টাকার পাহাড় সব মাটিতে মিশে যাবে, সব কিছু ধ্বংস করে দিতে পারবে সে। তাই তাকে যে করেই হোক এই মিশনটা বাস্তবায়ন করতেই হবে। কিন্তু কি তার সেই মিশন? সবার অজানা আড়ালে সে নিজের কাজ করে যাচ্ছে। 2 দিন পরে মিমের বাবা আর তার বাবা একটা বড় ডিল করবে, যেখানে অনেকগুলো বিদেশি ড্রাগসের প্যাকেট আসবে, প্রায় 2 কোটি টাকার মতো সম্পদ। সেগুলো আসবে প্রথমে মিন্টুর বাড়িতে, এরপর সেখান থেকে মিমের বাবা সেগুলো নিয়ে সাপ্লাই দেবে মানুষের কাছে। তাই সে সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকে। মিন্টুর বাবা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন মিন্টু তার ডেকে আনা একজন লোক এনে বাড়ির সব কিছু দেখিয়ে দেয়। লোকটা বাড়ির প্রতিটা কোণায় কিছু একটা লাগিয়ে দিয়ে চলে যায়। এরপর মিন্টু অপেক্ষা করতে থাকে সেই দিনের, যেদিন এখানে অনেক বড় একটা মাদকের ডিল হবে। মিন্টু ফোন করে পুলিশের হাই কমিশনারকে। পুলিশের হাই কমিশনার ফোন ধরে বলে, হ্যালো, পুলিশ কমিশনার বলছি, কে বলছেন? স্যার, আমি মিন্টু চৌধুরী বলছি, বিখ্যাত ব্যবসায়ী আরিফ চৌধুরীর একমাত্র ছেলে। ও, তুমি আরিফ চৌধুরীর ছেলে? তা বাবা কি বলবে বলো। আসলে স্যার, আমি আপনাকে একটা সত্য কথা বলতে চাই। আমার বাবা আরিফ চৌধুরী আসলে ব্যবসায়ী হলেও অনেক বড় একজন ড্রাগস ডিলার। তাকে যে করে হোক ধরতে হবে, নাহলে এই সমাজের মাদক জাতীয় দ্রব্য প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যার ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাবে। আমাদের যে করে হোক ওদেরকে আটকাতে হবে। সেই জন্য আমি একটা প্ল্যান করেছি ওদেরকে ধরার। কি বলছো কি বাবা? তুমি তোমার বাবার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করেছো? তুমি কি বুঝতে পারছো তোমার বাবা কত বড় একজন ব্যবসায়ী? ওনার বিরুদ্ধে মামলা করা খুবই অন্যায় হয়ে যাবে। তুমি সব কিছু বুঝে শুনে কথা বলো।
আর তুমি কি করে জানলে উনি একজন মাদক ব্যবসায়ী? আমার বাবাকে আমি খুব ভালো করে চিনি। তিনি তার ব্যবসার আড়ালে অনেক বড় একটা মাদকের কারবার গড়ে তুলেছেন, যেখানে হাজার হাজার যুবক যুবতী তার কাছ থেকে ড্রাগস নিয়ে থাকে। তিনি সেটা বিদেশ থেকে আনেন, এরপর একটা ড্রাগস সাপ্লায়ার দিয়ে সেগুলো সাপ্লাই করেন। আগামীকাল এখানে একটা ডিল হবে। সেদিন আমি একটা প্ল্যান করেছি। আপনি শুধু আমার সাথে থাকবেন, আমি আপনাকে ধরিয়ে দেব। তাকে যে করে হোক ওনাকে ধরতে হবে, নাহলে কিন্তু উনি অনেক বড় ক্ষতি করে ফেলবেন। অনেক টাকা ড্রাগস আসবে বিদেশ থেকে, সেগুলো বাজারে গেলে বুঝতে পারছেন কি হতে পারে। ঠিক আছে বাবা, তুমি বলো কিভাবে কি করতে হবে, আমি সব কিছু প্ল্যান মাফিক করব। যে করেই হোক সমাজ থেকে এসব দূর করতে হবে। তুমি বলো কি করব। স্যার, আমি আমার বাড়ির চতুর্দিকে ক্যামেরা লাগিয়ে দিয়েছি। যেদিন সাপ্লাই হবে সেদিন ক্যামেরায় সব কিছু রেকর্ড করব। এর পরের দিন আপনাকে সেগুলো পাঠিয়ে দেব। আপনি সেগুলো নিয়ে ওনাদের গ্রেপ্তার করবেন। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু প্ল্যান অনুযায়ী হবে। আচ্ছা ঠিক আছে স্যার, এখন আমি রাখি। আপনাকে আমি সময় মতো কল দিব, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার কাজ করো, আমি সময় মতো চলে আসব। তুমি শুধু আমাকে কলটা করে দিও। আমি ফোনটা রাখা মাত্রই পুলিশ কমিশনার আবার আরিফ সাহেব অর্থাৎ আমার বাবাকে কল দেয়। আরিফ সাহেব তখন বললেন, কি ব্যাপার কমিশনার সাহেব, হঠাৎ করে আমাকে কিভাবে মনে পড়লো আপনার? আপনার জন্য গভীর বিপদ অপেক্ষা করছে, আপনি তাড়াতাড়ি সাবধান হয়ে যান। খুব বড় বিপদ আপনার দিকে ধেয়ে আসছে। কার এত বড় সাহস আমাকে বিপদে ফেলবে? কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো আপনি। আপনার ছেলে মিন্টু আমাকে কল করেছিল, একটু আগে কল দিয়ে বলে আপনি নাকি দুদিন পর অনেক বড় একটা ড্রাগ সাপ্লাই করবে। কি বলছেন কি? ও আপনাকে কি বলেছে এসব বিষয়ে? আপনার ছেলে আপনার সব কিছু পাস করে দিতে চাই। ও একটা ক্যামেরা ফিট করে রেখেছে আপনার পুরো বাড়িতে। এটা থেকে রেকর্ড করে পরে আমাকে দিবে। যদিও পুলিশের কাছে এটা দিয়ে দেয় তাহলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে। পরে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আচ্ছা, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ব্যবস্থা করব। এই কথাটা যেন আপনার আর আমার মধ্যে থাকে, আর কেউ যেন জানতে না পারে। আমি আপনাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, এ কথা আর কাউকে বলবেন না। এই তো আপনি আমার দুর্বল জায়গায় আঘাত করে দিলেন। ঠিক আছে, টাকাটা পাঠিয়ে দিন, কোনো চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না। আর আপনি তাড়াতাড়ি এর কোনো ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর সব কথা যেন মনে থাকে। বাবা তখন ফোনটা রেখে মাথায় হাত দিয়ে বসে থাকেন। কেন করলি তুই এটা? মিন্টু, তুই আমার ছেলে হয়ে তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি? আমার শত্রুর মতো আমার সাথে এরকম করলি? তুই আমার নিজের ছেলে হয়ে এটা কি করে আমার সাথে এটা করতে পারলি? হ্যাঁ, এখন তো আমাকে কঠিন হতেই হবে, এতটা কঠিন হতে হবে যে তুই আমার শত্রু হয়ে গেছিস। এখন বাবার বিরুদ্ধে ছেলেকে লড়তে হবে। বাবা তাড়াতাড়ি করে মিমের বাবা জাকির সাহেবের কাছে যান, গিয়ে বলেন, জাকির, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। আমার ঘরের মিন্টু ক্যামেরা ফিট করে রেখেছে, আমাদের ডিলটা অন্য কোনো জায়গায় করতে হবে। আরে আরে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আপনার বাড়িতে গিয়ে ডিলের ব্যবস্থা করুন, বাকিটা আমি সামলে নেব। ও মামলা করা পর্যন্ত যেতে পারবেন না। যে আমাদের বিরুদ্ধে মামলা করবে এর আগেই ওকে আমরা শেষ করে দেব। কি বলছো জাকির, পাগল হয়ে গেছো? আমি কিভাবে আমার নিজের ছেলেকে খুন করব? ভাই, এমন এক এক সময় আমাদের সামনে আসে যে সময় আমরা না চাইলেও অনেক কাজ করতে হয়। আজ তোমার সামনে এরকম একটা কাজ চলে এসেছে। তোমার ছেলে তোমার বিরোধিতা করতে শুরু করেছে। তোমার ছেলেকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে, যে করেই হোক ওকে থামাতে হবে, না হলেও আমাদের সব কিছু ফাঁস করে দেবে। তাই বলে তো আমি আর আমার নিজের ছেলেকে খুন করতে পারি না। তুমি অন্য কোনো একটা ব্যবস্থা আমাকে বলো, যাতে আমার সব কিছু রক্ষা পায়, সাথে আমার ছেলেও বেঁচে যায়। আচ্ছা, দেখছি আমি কি করা যায়। ওকে আমরা কিছুতেই ওখানে যেতে দেব না। মামলা করতে আর অন্য কোনো জায়গায় সেফ নয়। ডিলটা করার জন্য এত বড় একটা অ্যামাউন্টের ডিল যেখানে সেখানে করা যাবে না।
আপনি আপনার বাড়িতে ব্যবস্থা করুন, আমরা চেক করেই হোক মিন্টুকে থামাবো। সেটা না হয় ব্যবস্থা করলাম, কিন্তু মিন্টুকে কিভাবে আমরা থামাবো বলো? আর এইদিকে তো কালকেই আমাদের ড্রাগসের সব মালামাল চলে আসবে। আপনি এক কাজ করেন, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজ করুন কোথায় ক্যামেরা লাগিয়ে রাখছে। ক্যামেরাগুলো ভেঙে ফেলুন, তাহলেই তো হয়ে যায়। ক্যামেরাগুলো যদি ভেঙে ফেলেন তাহলে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণও থাকবে না তার কাছে, আর মামলাও করতে পারবে না আমাদের বিরুদ্ধে। ঠিক বলেছো, আমি এখনই যাচ্ছি, গিয়ে আমার পুরো বাড়ির সার্চ করছি, সেখানে ক্যামেরা পেলে সেটা খুলে নেব। বলেই বাবা নিজের বাসায় চলে আসলেন। কিন্তু পুরো বাসা খুঁজে কোথাও ক্যামেরা খুঁজে পেলেন না, কারণ আমি এতটা সূক্ষ্ম ক্যামেরা লাগিয়েছি যে সেই ক্যামেরা খুঁজে পাওয়া যায় অসম্ভব। বাবা ব্যর্থ হয়ে বসে থাকেন। কিন্তু এখন তিনি কি করবেন? যে করেই হোক ছেলেকে থামাতে হবে, না হলে তার সব কিছু ফাঁস করে দিবে পুলিশের সামনে। আমি বাসায় ঢুকতেই বাবার সামনে দাঁড়িয়ে বললেন, মিন্টু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথাও না বাবা, এই তো বাইরে ছিলাম। তুমি যা করছো তা কিন্তু ভুল করছো। বাবা, আমি তোমার কথার কোনো কিছুই বুঝতে পারছি না। আমি জানি তুমি স্পষ্টই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এরকম করো না বাবা, তুমি নিজের বাবার বিরুদ্ধে লড়তে আসছো। ভুলে যেও না আমি তোমার জন্মদাতা পিতা। তুমি আমার বিরুদ্ধে লড়তে পারো না, না হলে কিন্তু আমাদের কেউ কঠিন হতে হবে। কি করবেন? মেরে ফেলবেন আমাকে? আপনাদের এই দুর্নীতি কালোবাজারের মধ্যে আমি বেঁচে থাকতে চাই না। দেখো মিন্টু, আমি শেষবারের মতো তোমাকে বলছি, তুমি এসব ছেড়ে দাও। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। আমি তোমাকে কোনো কাজে কোনো দিন বাধা দেইনি। তুমি যেরকম বলেছো সেরকমই সারা জীবন করে এসেছি। এখন এসব কাজে বাধা দিতে এসে নিজের জীবনকে বিপদে ফেলো না। বাবা, আমি তোমাকে এখনও বলছি আর সারা জীবন বলে এসেছি, তুমি যেরকম শেষবার আমাকে বলছো আমিও তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি এসব ছেড়ে দাও। এসব তোমার জীবনে এসে ঝুঁকির সৃষ্টি করবে। মিন্টু, তুমি ক্যামেরাগুলো খুলে ফেলে দাও। আমি জানি তুমি আমার ঘরের ভিতরে ক্যামেরা লাগিয়েছো, ওই ক্যামেরাগুলো খুলে ফেলে দাও। আর এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি যাদের কাছে গিয়ে আমার নামে মামলা করবে তারা সবাই আমার টাকায় খেয়ে পড়ে বসে আছে। তাহলে এই খবরও পেয়ে গেছেন? কি করে এই দেশ উন্নতি করবে যেখানে আইনের রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করে? কিন্তু এখানে হয় না। আমি আরও বড় কোথাও যাব, কিন্তু আমি কিছুতেই তোমাকে দুর্নীতির সাথে জড়াতে দিব না। এসব দুর্নীতি করে আমার মতো হাজারো ছেলে মেয়ের জীবন নষ্ট করছো। তুমি একবারও কি আমাদের কথা ভেবেছো? ভাবো না। যদি কেউ আমাকে এইভাবে মাদকের আসক্ত করে ফেলতো, আমাকে কেউ ধ্বংস করে দিত, তখন তুমি কি করতে? এসব কথা আর কখনো বলো না। এখানে শুধু টাকার প্রশ্ন, টাকার বাইরে আমি কিছুই করতে পারবো না। আমার টাকার দরকার। বাবা, টাকা দিয়ে সব কিছু হয় না। যদি আপনার মধ্যে মনুষ্যত্ব না থাকে তাহলে আপনার এই টাকা দিয়ে কি হবে? এই কালো টাকা দিয়ে যদি আমি কিছু করি তাহলে আমিও সেই কাজে সফল হতে পারবো না। তাই এই টাকাগুলো এমনিই পড়ে যাবে। যদি তুমি মারা যাও তাহলে এই টাকাগুলো কে খাবে? কে এই টাকাগুলোর দেখাশোনা করবে? ঘুরে ফিরে কিন্তু এই টাকাগুলো পড়েই থাকবে। তুমি যে এরকম ভাবছো পৃথিবীটা এরকম নয়। টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে চেনে না। যখন আমার টাকা ছিল না তখন কেউ আমাকে সম্মান করেনি, কেউ আমার কথা একবারও শোনেনি। কিন্তু যখন আমার এই ব্যবসা শুরু হয়েছে, আমার কাছে টাকা আসা শুরু হয়েছে, সেই থেকে মানুষ আমাকে কিভাবে সম্মান করে, কিভাবে মর্যাদা দেয় তুমি দেখতে পেয়েছো। এসব সম্মান শুধু বাইরে, ভিতরে ভিতরে সবাই তোমাকে ঘৃণা করে, সবাই তোমাকে দুই চোখে দেখতে পারে না। এসব সম্মান শুধু মানুষ ভয় পেয়ে করে। সম্মান হলো এমন একটা জিনিস যেটা মানুষের মন থেকে আসে। তোমাকে মন থেকে কেউই সম্মান করে না, তোমাকে সবাই ঘৃণা করে। শুধু বাইরে থেকে তোমাকে ভয় পেয়ে সবাই সম্মান করে। সেটা যে করেই হোক, আমাকে তো সমাজের মানুষ মান্য করে, আমাকে তো মানুষ শ্রদ্ধা করে। এটাই আমার কাছে বড় পাওয়া। সেটা ভয় করে করুক আর যাই করে করুক, তুমি এসব কাজে এমনি বাড়াবাড়ি করো না। যেটা বলছি সেটা করো, নিজের কাজ করো, আমার কাজে বাধা দিতে আসো না। এসব বলে লাভ নেই। কেননা বাবা, আমি আমার কাজ করেই যাব।
আমাকে যে করেই হোক তোমাকে এই কাজ থেকে ফিরিয়ে আনতেই হবে। দরকার হয় আমি কঠোর হব, কঠোর হতে কঠোরতর হব, তবুও তোমাকে এখান থেকে ফিরিয়ে আনবই। বলেই মিন্টু সেখান থেকে চলে যায়। আর আরিফ সাহেব মাথায় হাত দিয়ে বসে থাকেন। কিভাবে তিনি তার ছেলেকে বোঝাবেন? মিন্টু প্রস্তুতি নিতে থাকে। পরের দিন সকাল হতেই অনেকগুলো ড্রাগসের প্যাকেট নিয়ে মানুষ আসে, কিন্তু মিন্টু দাঁড়িয়ে থাকে। তাদের বাধা দেওয়ার জন্য সে শপথ করে নিয়েছে যে করেই হোক এদেরকে সে আটকাতে চাইবে। কিন্তু এখন যে পুলিশ কমিশনারের কাছে ফোন দেবে সে এই ভরসাটাও নেই, কারণ পুলিশ কমিশনারও তার বাবার কেনা। তাই সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার ক্যামেরাগুলোর ওপর ভরসা করে বসেছিল নিজের রুমে। সেখানে এসে তারা সবাই যাচ্ছে ডিল তা করে নেয়। এরপর মিন্টু সেখানে বসে ক্যামেরায় সিডিটা বের করে যখন বেরিয়ে যাবে সে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে তার পেছন দিকে কেউ কিছু একটা দিয়ে বাড়ি মারে। সঙ্গে সঙ্গে মিন্টু জ্ঞান হারিয়ে পড়ে যায় সেখানে। এরপর তার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় সে একটা রুমের মধ্যে বন্দি আছে। রুমটা ছিল অত্যন্ত অন্ধকার, চারিদিকে হাত বাড়ালেই হাত দেখা যাচ্ছিল না। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একটু পর সেখানে কিছুটা আলো দেখতে পায়। ভাবতে থাকে কিছু মানুষ হয়তো আসছে, কিন্তু সামনে দুটো মানুষকে দেখে তার পা দুটো অসাড় হয়ে যায়, কারণ সামনে দাঁড়িয়ে আছে মিম আর তার বাবা। মিমকে উদ্দেশ্য করে মিন্টু বলে, মিম, তুমি আমাকে এখানে বন্দি করে রেখেছো কেন? এরকম করার কারণ বুঝতে পারলাম না। মিম তখন হাসতে হাসতে বলল, তুই কি ভেবেছিলি তোর মতো একটা কালো ছেলের সাথে আমি এতদিন প্রেম করছি? এমনি এমনি তোর সাথে আমি প্রেম করেছি তোর বাবার ওই সম্পত্তিগুলো নিজের নামে নেওয়ার জন্য, কিন্তু তুই এসব বুঝলি না। তুই এসবের বিরোধিতা করা শুরু করলি, সেজন্য আমার এই ব্যবস্থা করতে হলো। ছি ছি ছি, তোমার এসব করতে লজ্জা করলো না? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। ভালোবাসা? তাও আবার তোর মতো একটা খ্যাতের সাথে? তোমরা আমাকে বন্দি করে কি করতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। তোর সাথে আমরা কিছুই করতে চাচ্ছি না। তোর হাতে থাকা সিডিটা কোথায় লুকিয়ে রেখেছিস সেটা আমাকে দিয়ে দে। যদি সিডিটা কোথায় লুকিয়ে রেখেছিস সেটা না বলিস তাহলে কিন্তু তোর জন্য গভীর বিপদ অপেক্ষা করছে। কিসের সিডি? আমি ওই সিডিটা বের করতে পারিনি। এর আগেই তো তোমরা আমাকে ধরে ফেললে। নিজেকে অনেক চালাক ভাবিস তুই, তাই না? আমরা তোর ঘরে চেক করেছি, ওই ক্যামেরাটা ওখানে নেই। ওদিকে মিন্টুর বাবা মিন্টুকে খুঁজে মরছেন। যে করেই হোক যত কিছুর পরেও মিন্টু তার ছেলের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে। সবসময় বাবা যতই পাষাণ হোক না কেন, যতই অত্যাচারী নির্যাতনকারী হোক না কেন, সব কিছুর পরে ঘুরে ফিরে নিজের সন্তানের উপর এক বড় বৃক্ষের ছায়া টেনে পুরো দিন ঘুরে বেড়াচ্ছেন মিন্টুকে। কিন্তু মিন্টু কোথায় গেছে খুঁজে পাচ্ছেন না। ওদিকে মিন্টুর ওপর লাঠি দিয়ে একের পর আঘাত করে যাচ্ছে মিম এবং তার বাবা। এই কুত্তার বাচ্চা, বল দিবি কিনা সিডিটা? না হলে না দিলে আজ তোকে আমরা কিছুতেই ছাড়বো না। সিডিটা তোকে যে করেই হোক দিতে হবে। ওই সিডিটা তোর হাতে থাকলে আমাদের কন্ট্রোল তোর হাতে থাকবে। ওই সিডিটা আমাদেরকে দিয়ে, না হলে কিন্তু মেরে ফেলবো। আমার কাছে সিডিটা নেই, কতবার বলেছি। বাবা, ওকে এভাবে বললে হবে না। ওকে এক কাজ করো, হচ্ছে আমার ভিতরে সম্ভবত সেটা লুকিয়ে রেখেছে। ওর শার্টটা খুলে ওর শার্টের ভিতর আমরা বিশ্বাস সিডিটা আছে। মিন্টু তখন চিন্তায় পড়ে যায়, কারণ তার শার্টের ভেতরে রেখেছে সিডিটা। কিন্তু সে এত কিছুর পরেও মুচকি হাসছে, সেটা সবার অজানা। মিমের বাবা মিন্টুর কাছে এসে টান দিয়ে শার্টটা খুলে ফেলে সিডিটার সাথে সাথে নিচে পড়ে যায়। এটা দেখে তখন তারা হাসতে শুরু করে। কিরে বেঈমানের বাচ্চা, বলেছিলি না তোর কাছে সিডি নেই? এই তো তোর কাছে সিডিটা। এখন দেখি তুই আমাদেরকে কিভাবে ফাঁসাতে পারিস। আমার হাত থেকে সিডিটা নিয়ে হয়তো আমাকে থামিয়ে দিতে পারবে, কিন্তু আমার মতো আরও হাজারো এরকম মিন্টু বের হয়ে যারা তোমাদেরকে ধ্বংস করে দিতে প্রস্তুত থাকবে সব সময়। সেই আশা নিয়েই বসে থাক। তোদের মতো যত আসবে সবাইকে এইভাবেই ধ্বংস করে দিব। এই পৃথিবীর টাকার ওপর কিছুই নেই, টাকাই সব কিছুর ওপরে। টাকা যদি সব কিছুর উপরে হতো তাহলে পৃথিবীতে মনুষ্যত্ব বলে কোনো শব্দ থাকতো না। মনুষ্যত্বের কারণেই মানুষ মানুষে পরিণত হয়। তোমাদের মধ্যে মনুষ্যত্ব নেই,
বলেই তোমরা মানুষ নামের জীবজন্তু। আমরা যেই হই না কেন, তুমি যে করেই হোক আমাদেরকে তোমার বাবার সব সম্পত্তি লিখে দাও। আমি কীভাবে এটা লিখিয়ে দেবো? আমার কন্ট্রোলে কিছুই নেই। সেটাই ঠিক বাবা, এখন আমরা কি করব? দাঁড়া, আমি আরিফকে একটা কল করি। জাকির সাহেব বাবাকে কল করেন। ফোন লাউড স্পিকারে দেওয়া হয়। বাবা কল ধরেই বলল, জাকির, তোরা কি মিন্টুকে দেখেছিস? মিন্টুকে খুঁজে পাচ্ছি না। আরে আরিফ, একটু শান্ত হ, অনেক কথা আছে তোর সাথে। কি কথা বল তাড়াতাড়ি। আর তুই আমার সাথে তুই তোকারি করছিস কেন? তো আপনাকে কি বলে সম্বোধন করব? শালা আসছে। জাকির, তোর কি হয়েছে? এরকম করছিস কেন? তোর ছেলে এখন আমার হেফাজতে। যদি নিজের ছেলেকে বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি নিজের সকল সম্পত্তির কাগজপত্র রেডি করে আমার নামে লিখে দে। কি বললি? আমি তোকে আমার সকল সম্পদ লিখে দেব? তোর ছেলে আমার হেফাজতে, যদি না দিস তাহলে এখন তোর ছেলেকে খুন করে দেব। ওই রকম হাজারটা ছেলেকে খুন করলেও আরিফ সাহেব কখনো তার সম্পত্তি কাউকে দিবে না। কথাটা শুনে আমার হাত পা অবশ হয়ে যায়। ফোন লাউড স্পিকারে দেওয়া ছিল, তাই সব কিছু শোনা যাচ্ছিল। এর মানে আমি তোর ছেলেকে খুন করে দিলেও তুই সম্পত্তি আমাকে লিখে দিবি না? বললাম না, এরকম হাজারটা ছেলেকেও শেষ করে দিলে আমার এত পরিশ্রমের সম্পদ আমি বেঁচে থাকতে কাউকে দিতে পারবো না। আমি কিন্তু সত্যি সত্যি তোর ছেলেকে মেরে ফেলছি। পুরো কথাটা না শুনেই বাবা ফোন কেটে দিল। আমি তখন চুপচাপ চোখের জল ফেলছিলাম। মিম আর তার বাবা অবাকের চরম পর্যায়ে পৌঁছে যান। এটা কীভাবে সম্ভব? আমি তখন হাসতে হাসতে বললাম, তোমরা কী ভেবেছিলে ওই লোকটা তোমাদের টাকা পয়সা সব কিছু দিয়ে দিবে? আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি, আমার মৃত্যুর সংবাদে সে কখনোই ব্যথিত হবে না। তাই মিথ্যা এসব না করে আমাকে ছেড়ে দাও। মিম তখন একটা লাঠি নিয়ে আমার কাছে এসে আমাকে লাঠি দিয়ে আঘাত করে। টাকা না পেলে কি হবে? তোকে তো ধ্বংস করে দিয়েছি, তোকে তো ধোকা দিয়ে সবকিছু শেষ করে দিয়েছি। এখন আমার আরেকজনকে খুঁজতে হবে। একবার বলেই দেখতে, তোমার ভালোবাসা চাই না, টাকা চাই। দিন রাত খেটে হলেও তোমার চাওয়া পূরণ করতাম। কিন্তু তুমি এভাবে বিশ্বাসঘাতকতা করলে। যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা। শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও। বাবা, তুমি দাঁড়িয়ে কি করছো? ওর বাণী শোনার সময় নেই, মারো ওকে। মিমের বাবা আর মিম মিরাজকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে রেখে যায়। ওদিকে আরিফ সাহেব নিজের রুমে মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি বিশাল এক দোটানায় পড়ে গেছেন। একদিকে তার সারা জীবনের সম্পদ, আর অন্যদিকে তার নিজের একমাত্র ছেলে। তার ছেলের জন্য তার অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এই দুনিয়ায় টিকে থাকতে হলে টাকার দরকার। টাকা মানুষের সবচেয়ে খারাপ আবিষ্কারগুলির মধ্যে একটি, কিন্তু এটি মানুষের প্রকৃত স্বভাব পরীক্ষা করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান। আজ টাকার জন্য মিন্টু তার বাবার আসল চেহারা তার সামনে উজ্জ্বল হয়ে গেছে। অর্থ হলো এমন একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে অনেক সুন্দর কিছু তৈরি করা যায়, আর ভুল ব্যবহার করলে তা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আজ মানুষেরা ভালো ব্যবহারের পরিবর্তে শুধু খারাপ ব্যবহার করছে, যার ফলে সমাজে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ওদিকে মিন্টুর জ্ঞান ফিরতেই চারিদিক তাকালো। চোখ মুখ ফুলে গেছে তার। এমন ভয়ঙ্করভাবে তাকে তারা আঘাত করেছে যে তার চেহারায় বিকৃত করে দিয়েছে। মিন্টু কান্না করতে লাগলো। দমকা হাওয়ার মতো তার জীবনে কি যেন এসেছিল, আবার দমকা হাওয়ার মতো চলেও গেল। কিন্তু সেই পুরনো স্মৃতিগুলো শুধু তাকে দিয়ে গেল। এখন সে একা, বড্ড একা। তার আশেপাশে কেউ নেই। চারিদিকটা হাহাকার করছে। সবাই বলে টাকার থেকে ভালোবাসা অনেক দামি। তারা কি কখনো ব্যাংকের লোন ভালোবাসা দিয়ে শোধ করতে পেরেছে? কখনো ভালোবাসার মানুষটা তাকে টাকা দিয়েছে, নাকি ভালোবাসার মানুষটা তাকে রাস্তার ফকির দেখে তার সাথে রিলেশন করেছে? যদি টাকা না দেখে ভালোবাসা হতো তাহলে রাস্তার প্রতিটা ভিক্ষুকের এক একটা করে গার্লফ্রেন্ড থাকতো। কিন্তু তাদের কেন গার্লফ্রেন্ড নেই? তারা কেন ভালোবাসা বঞ্চিত? তাই যারা বলে আমি টাকা দেখে তোমার প্রেমে পড়িনি, তাকে কখনোই বিশ্বাস করবেন না। সবাই বলে টাকা সব সমস্যার সমাধান করতে পারে না। আমার তো সব সমস্যার সমাধান টাকাই করতে পারে। হয়তো বলবেন আইনের ফাঁদে পড়লে টাকা কাজ করে না, কিন্তু এখন আইনের রক্ষকরাই আসল অপরাধী। তাই
তাই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকতে হলে কঠিন হতে হবে, বড্ড কঠিন। মিন্টু আস্তে আস্তে বের হয় সেখান থেকে একটা নদীর তীরবর্তী ফার্ম হাউসে। তাকে বন্দি করে রাখা হয়েছিল। মিন্টু সেখান থেকে বের হয়ে আস্তে আস্তে বাইরে যায়, কিন্তু বেশি জায়গায় যেতে পারবে কিনা অজানা। না, কোনো অভিযোগ নেই, না আছে কোনো অভিমান, শুধু ভালোবাসাটা আজও আছে, আড়ালে ঠিক আগের মতো। মিম, তুমি আমার সাথে বড় অন্যায় করলে। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড়ই কঠিন। আমি কত মানুষকে চিনতে ব্যর্থ হয়েছি, আমার বাবা, আমার ভালোবাসা, আর কতজনকে বিশ্বাস করে ঠকেছি, বিশ্বাস হারিয়ে ফেলেছি, ভরসা আর কাউকে করি না। কারণ আমি এটা বুঝে গেছি যে এই পৃথিবীতে কেউ কারণ নয়, সবাই স্বার্থপর। কিন্তু ব্যথাটা আজ বুকে হয় না আর। এখন আমি বাঁচতে শিখে গেছি। কে বলেছে মৃত্যু একবার হয়? এক জীবনে আমি বহুবার মরেছি। সবচেয়ে বড় কথা হলো এখন আমাকে হাসি মুখে কথা বলতে হবে, সবার সাথে মিশে চলতে হবে, দুঃখ পেলেও গোপন রাখতে হবে। সবাই ভাববে আমি সুখী, আসলে আমি সুখী নয়। আমার জীবনটা সুখে থাকার অভিনয়। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। এরপর যখন জ্ঞান ফিরল তখন দেখতে পেলাম আমি একটা হসপিটালে ভর্তি আছি। আমার হাতে পায়ে ব্যান্ডেজ। পাশে দাঁড়িয়ে দেখলাম কয়েকজন সেনাবাহিনীর লোক দাঁড়িয়ে আছি। তখন তারা আমার কাছে এসে বলল, কি ব্যাপার, আপনি রাস্তায় পড়ে গিয়েছিলেন কেন? কে আপনাকে মেরে এভাবে ফেলে দিয়ে গেল? স্যার, আসলে আমি জানি না আমাকে কে মেরেছে। হঠাৎ করে পেছন দিকে এসে কয়েকজন লোক আমাকে মেরে গেছে। তোমার বাড়ি কোথায় আর তুমি কি কাজ করো? আমি আমার বাড়ির ঠিকানা বলতে পারবো না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আর আমি কোনো কাজও করি না। এটি ছিল রাজু। রাজু তখন আমাকে বলল, তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক লম্বা আর স্বাস্থ্যবান আছো। তুমি চাইলে আমার মতো সেনাবাহিনীতে ট্রেনিং দিতে পারো। এক্সাম দিয়ে যদি টিকে যাও তাহলে তোমাকে সেনাবাহিনীতে নেওয়া হবে। সেনাবাহিনীতে কাজ করলে তোমার লাভ হবে। কিন্তু আমি কি এক্সাম দিতে পারবো এই অবস্থায়? আর সেনাবাহিনীতে টিকা কি এত সহজ? সেটা অবশ্য ঠিক, অনেকটা কঠিন পথ পাড়ি দিতে হবে, কিন্তু তোমার ভিতরে যদি আত্মবিশ্বাস আর মনোবল থাকে তাহলে তুমি পারবে। আমিও রাস্তায় রাস্তায় ঘুরতাম, সেখান থেকেই একজনের পরামর্শে সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে টিকে গেছি। আর তুমি লেখাপড়া কত দূর করেছো? আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। বাহ, তোমার জন্য কাজটা সহজ হবে। তুমি চাইলে এক্সামটা দিতে পারো। এখন যদি তোমার ইচ্ছা থাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার তাহলে দিতে পারো। আমি আমার স্যারের সাথে কথা বলবো। ঠিক আছে, আপনি কথা বলেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যে কোনোভাবেই আমাকে সেনাবাহিনীতে টিকতে হবে। তাহলে আমরা কি বন্ধু হতে পারি? আমার নাম রাজু। আমিও তোমার মতো রাস্তায় রাস্তায় ঘুরেছি সারা জীবন। অবশ্যই, কেন নয়। আপনার মতো একজন বন্ধু পেলে আমার জীবন সার্থক হবে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। এটা আমার দায়িত্ব মাত্র। আর বন্ধুদের মধ্যে কি আপনি চলে? এখন থেকে তুই করে বলবেন। তুই করে না বললে বন্ধুত্বের মজাটাই পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে কথা বলো। তুই এখন বিশ্রাম নে, আমি একটু ঘুরে আসি বাইরে থেকে। আমাকে এখন ট্রেনিং গ্রাউন্ডে যেতে হবে। ওখানে গেলে আমি স্যারের সাথে কথা বলবো। বিকেলে এসে তোর সাথে দেখা করব, ওকে? আচ্ছা দোস্ত, তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার জীবন ধন্য হলো। তুই দয়া করে কথা বল তোর স্যারের সাথে। আচ্ছা ঠিক আছে, তুই এখন সুস্থ হয়ে নে, এরপর থেকে কাজ শুরু করবি। এরপর রাজু সেখান থেকে চলে গেল, আর আমি ওখানে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম। তোমরা জানো না আমার প্ল্যান সম্পর্কে, তাই তোমরা আমাকে এভাবে ছেড়ে দিলে। যদি তোমরা আমার সব কিছু জানতে তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে মেরে ফেলতে। কিন্তু এখন যদি আমি সেনাবাহিনীতে চাকরি পেয়ে যাই তাহলে কিন্তু তোমার জন্য খুব বড় বিপদ অপেক্ষা করছে। আমি জানতাম তোমরা আমার ক্ষতি করার চেষ্টা করবে, সেই জন্য আমি আমার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলাম। এখন শুধু একবার আমার সুযোগ আসুক, এরপর দেখবে
তোমাদের কীভাবে ধ্বংস করে দিই এই সমাজ থেকে। যে করে হোক দুর্নীতি আর মাদক সরাতে হবে। দুর্নীতি আর মাদক যতদিন এই সমাজে থাকবে ততদিন এই সমাজ কিছুতেই উন্নতি করতে পারবে না। আমাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই দুর্নীতিমুক্ত সমাজ আর মাদকমুক্ত সমাজ গড়তে হবে। বিকেলে রাজু আসলো আমার সাথে দেখা করতে। আমি তখন নিজের বেডে শুয়েছিলাম। একটু পর রাজু এসে বলল, মিন্টু, আমি কথা বলে ফেলেছি আমার স্যারের সাথে। তুই চাইলে এক্সামটা দিতে পারিস। যদি টিকে যাস তাহলে দুই বন্ধু মিলে কাজ করব। তোর এই ঋণ আমি কীভাবে শোধ করব দোস্ত? আমি টিকি আর না টিকি সেটা বড় কথা নয়, কিন্তু তুই আমাকে যেভাবে হেল্প করলি এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এভাবে কেন কথা বলছিস তুই? আমরা কি বন্ধু না? এক বন্ধু যদি আরেক বন্ধুর বিপদে না দাঁড়াতে পারি তাহলে কিসের বন্ধুত্ব? এরপর 2 দিন মিন্টু এইভাবে হাসপাতালে কাটালো। এখন সে পুরোপুরি ফিট। চলে গেল সেনাবাহিনীর ট্রেনিংয়ের এক্সামে, সেখানে গিয়ে টিকে গেল। এরপর শুরু হলো তার নতুন পথ চলা। ওদিকে মিম আরেকটা ছেলের খোঁজ পেয়েছে, তার সাথেই কাজ করবে। কিন্তু মিন্টুর বাবা তার ছেলের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। তার ছেলে মারা গেছে এটাই তিনি জানেন, আর জাকির সাহেবের কাছ থেকে তার প্রতিশোধ নিতে হবে। জাকির সাহেব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি তার রুমে বসে ভাবতে লাগলেন, জাকি, তোর সাথে আমার এতদিনের ব্যবসা, তুই এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে তোকে তোর শাস্তি পেতেই হবে। যে করেই হোক তোকে আমি তোর উপযুক্ত শাস্তি দেব। তুই কিভাবে আমার ছেলেকে মারলি, কিভাবে আমার সম্পদ লুট করার প্ল্যান করেছিস, সব কিছু এখন আমার কাছে পানির মতো পরিষ্কার। তোকে তোর উপযুক্ত শাস্তি পেতেই হবে। আমি তোকে ছাড়বো না। মিন্টু তখন আর্মি ট্রেনিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। বারবার শুধু কমান্ডের করা নিয়মের বেড়াজালে সে নিজেকে আটকে ফেলেছিল, কিন্তু তার ভেতরে অদম্য ইচ্ছা আর মনোবল ছিল। কিন্তু অতীতের স্মৃতিগুলো তাকে বারবার জ্বালিয়ে মারছিল। সেই জন্য কোনো কাজে ঠিকমতো করতে পারছিল না, ট্রেনিং করতে পারছিল না ঠিকমতো, অন্য কোনো কাজ ঠিকমতো করতে পারছিল না। সেজন্য খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। এই জন্য তার এই অবস্থা। এসব ভাবতে ভাবতে নিজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাস্তবে ফিরে আসে। কখন যে সকাল হয়ে গেছে খেয়ালই নেই। মাথার আঘাতের দিকে তাকালো, তাকিয়ে তার ছেলের একটা হাসি দিল। কারণ এইরকম কত আঘাত তার বুকে লেগেছে, সেটা যদি মানুষকে দেখাতে পারত তাহলে সে কিছুটা শান্তি পেত। পরের দিন আস্তে আস্তে কাজ শুরু করলো। আরও 2-3 দিন তাকে বিশ্রাম নিতে হবে। ট্রেনিংয়ে ফিরতে হলে এভাবে প্রায় 1 মাস চলল। আস্তে আস্তে সে সব কিছুর প্রতি মানিয়ে নিল। বুকে হাজারো ব্যথা বেদনা নিয়ে মানুষের সামনে হাসি মুখে চলাফেরা করেন। এর মধ্যেই তাদের ট্রেনিং পড়লো অনেক দূরে একটা শহরে। সেখানে গিয়ে তারা 1 মাস ট্রেনিং করবে। মিন্টু আর রাজু তাদের গ্রুপের সবাই সহ অনেক অফিসার সেখানে গেল। গিয়ে কয়েকটা তাঁবু বানিয়ে নিল। যেভাবে সাধারণত আর্মিরা ট্রেনিং করে ঠিক সেই রকমভাবেই তাঁবু টাঙিয়ে নিয়ে তারা সেখানে থাকতে শুরু করলো। বিভিন্ন জায়গায় গর্ত করে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। তাদের সাথে তাদের কমান্ডার এবং সবাই ছিল। হঠাৎ একদিন বিকেলে ট্রেনিং শেষে রাস্তা দিয়ে হাঁটছিল মিন্টু। সামনে তাকাতেই তার চোখ আটকে যায়। অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়েদের সাথে একটা বড় মেয়ে খেলাধুলো করছে। মিন্টু তখন তার দিকে চেয়ে থাকে। ঘন কালো চুল, সাথে তার মন ভুলানো হাসি। হাসির সাথে গালে এসে টোল পড়েছে। অসম্ভব সুন্দর লাগছিল মেয়েটিকে দেখে, কিন্তু হঠাৎ করেই তার মিমের কথা মনে পড়ে। তখন চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে, না, আমাকে আর মেয়েদের মায়ায় নিজেকে জড়ালে হবে না। মেয়ে জাতি মানেই বেঈমান। মেয়েরা শুধু টাকার জন্য মানুষকে ভালোবাসে। মেয়ে জাতিরা বেঈমানি করতে সবার থেকে এগিয়ে থাকে। আমি আর কারোর সাথে ভালোবাসায় জড়াতে চাই না, কারোর মায়ায় জড়াতে চাই না। এই মেয়ে হয়তো আমাকে আরও বড় আঘাত দেবে, আর আমি তাকে চিনিও না। তার সাথে কীভাবে কথা বলবো? আমি কারো মায়ায় জড়াতে চাই না, কারো মায়ায় না বলে কান্না করতে করতে সেখানে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে তার মাথায় এসে বল লাগলো অনেক জোরে। বল লাগছে সেই জন্য মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তখন সেই মেয়েটা আমার সামনে আসে। চুলগুলো তার বাতাসে উড়ছিল। আমি অজান্তে এই মেয়েটার মুখের দিকে চেয়ে থাকি। তখন মেয়েটি আমার সামনে এসে দাঁড়িয়ে বলল,
সরি ভাইয়া, আসলে আমরা দেখতে পাইনি, হঠাৎ করে বলটা চলে এসেছে, কিছু মনে করবেন না। যেমন ছিল মেয়েটির সৌন্দর্য, তেমনি তার মিষ্টি কণ্ঠ। আমি চাইছিলাম না মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু তার কণ্ঠ শুনে আমি আর থাকতে পারলাম না। তখন বললাম, আমি কিছু মনে করিনি, কিন্তু এভাবে রাস্তার পাশে খেলাধুলা করা ঠিক না। হঠাৎ করে কোনো একজন লোকের গায়ে লাগলে সে হয়তো তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আর খেলবো না এখানে। এরপর মিন্টু সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে তার ট্রেনিংয়ের জন্য ইউনিফর্ম পরে বের হয়। তখন মেয়েটিকে আবার দেখে। মেয়েটি তাকে দেখে তার কাছে দৌড়ে আসে, এসে বলে, এই আপনি আর্মি? আমি তখন মেয়েটার দিকে তাকালাম। অনেক সুন্দর একটা আকাশি রঙের সালোয়ার কামিজ পরেছিল। কালকে মেয়েটিকে দেখেছিলাম স্কার্ট পরা অবস্থায়, সেই সময় তাকে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছিল, কিন্তু এখন মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো অচেনা রাজ্যের পরী। তখন তাকে বললাম, হ্যাঁ আমি আর্মি, তো কি হয়েছে? আপনি সেনাবাহিনীর সদস্য, কালকে আপনার উপর বল লাগলো, আপনি আমাদেরকে কিছুই করলেন না। কেন? আমি তোমার সাথে কি করব? আম্মু যে বলে পুলিশের নাকি তাদের সাথে লাগলেই গুলি করে দেয়, আপনি তো আমাকে গুলি করলেন না। তোমার আম্মু তোমাকে ভয় দেখানোর জন্য এরকম করে। তা তোমার বাড়ি কোথায়? কেন? আপনি আমার বাড়ি দিয়ে কি করবেন? আমাকে ধরতে যাবেন? আমাকে ধরতে পারবেন না, আমার আম্মুকে বলে দিব, আম্মু আপনাকে অনেক মারবে। মেয়েটার কথার মধ্যে কেমন জানি বাচ্চা বাচ্চা ফিল আসছিল। মেয়েটার মুখের দিকে তাকিয়ে হাসি পাচ্ছিল আমার। আমি অনেক কষ্টে হাসি চাপিয়ে বসে থাকলাম। এরপর বললাম, না আমি তোমাকে ধরতে যাব না, এখন আমি যাই, তাহলে আমার ট্রেনিংয়ে যেতে হবে। আপনি কি ওখানে গিয়ে গুলি করবেন? হ্যাঁ, ওখানে গিয়ে গুলি করব। ওরে বাবারে, আমি চলে যাই এখান থেকে। আপনার গুলি এসে যদি আমার গায়ে লাগে তাহলে তো আমি মারা যাব। আপনি জানেন না আমার আব্বু এরকমভাবে মারা গিয়েছিল? তার মানে তোমার আব্বুর কি হয়েছিল? কে মারলো তোমার আব্বুকে? আমি এসব বলতে পারবো না, আপনি আমার সামনে থেকে চলে যান, চলে যান আমার সামনে থেকে। বলে মেয়েটা কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। কিন্তু মিন্টু তার এইসব ব্যবহারের কারণ কিছুই বুঝতে পারল না। মেয়েটি হঠাৎ করে এরকম করলো কেন? হয়তো তার মতো এই মেয়েটার ভেতরেও কোনো একটা চাপা কষ্ট লুকিয়ে আছে, যেটা লুকানোর জন্য সে এরকম করতেছে। মিন্টুর অনেক কৌতূহল জাগলো মেয়েটার সম্পর্কে জানার, কিন্তু এখন তাকে ট্রেনিংয়ে যেতে হবে। তাই ট্রেনিংয়ের উদ্দেশ্যে সেখানে চলে গেল। প্রায় 20 দিন হয়ে গেল সেখানে ট্রেনিং করছে, কিন্তু এই মেয়েটাকে আর কখনো দেখেনি সে। অনেকবার গিয়েছে ওই রাস্তার পাশের মাঠে, কিন্তু সেখানে আর মেয়েটা আসে না। তখন মিন্টু একটা ছেলেকে জিজ্ঞেস করলো, এই বাবু, তোমাদের সাথে যে একটা মেয়ে খেলতো, ও এখন কোথায়? এখানে খেলতে আসে না? জি না স্যার, মাফিয়া আপু তো এখানে আর আসে না, আপনাকে ভয় পেয়ে আর আসে না। যদি আপনি চলে যান তাহলেও আবার আসবে। তুমি কি তোমার মাফিয়া আপুর বাড়ি চেনো? চিনবো না কেন? আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি মাফিয়া আপুর বাড়িতে। মাফিয়া আপু অনেক ভালো, আমাদেরকে অনেক চকলেট কিনে দেয়। আপনি ওর সাথে কিছু করবেন না। এরপর মিন্টু ছেলেটার সাথে ওই মেয়েটার বাড়িতে গেল। মেয়েটার বাড়িতে গিয়ে দেখলো অনেক বড় একটা বাড়ি, অনেক সুন্দর। মিন্টুকে দরজা নক করতেই একজন মহিলা দরজা খুলে দিলেন। মিন্টুকে দেখে জিজ্ঞেস করলেন, কি রে রাহি, তোর সাথে ছেলেটা কে? আন্টি, এই হচ্ছে মাফিয়া আপুর সেই পুলিশের লোক, যার ভয়ে মাফিয়া আপু ঘর থেকে বের হয় না। তখন মাফির মা আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তুমি কিছু মনে করো না বাবা, আমার মেয়েটা একটু এরকম, সেই জন্য হয়তো তোমার সাথে একটু দুষ্টামি করেছে, তুমি কিছু মনে করো না। জি না আন্টি, ও আমার সাথে কিছুই করেনি। ও ওখানে খেলতে যেত, আমার ভয়ে নাকি আর যায় না, তাই আমি ওর সাথে দেখা করতে আসলাম। আর অনেক দিন হয়ে গেল ওকে দেখি না। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে আসো, ও ভিতরেই আছে, ওর সাথে কথা বলবে, চলো। আমি ওর সাথে কথা বলতে আসিনি আন্টি, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা বলো বাবা? আগে ভিতরে গিয়ে বসি, তারপর কথা বলছি। মাফির মা তখন হাসি মুখে মিন্টুকে ভেতরে নিয়ে যায়। মিন্টু ভেতরে গিয়ে বসতে বসতে বলে, মাফি আমাকে সেদিন বলেছিল ওর আব্বু নাকি আমাদের মতো এরকম ছিল, এরপর মারা গেছেন।
তা কীভাবে মারা গেলেন একটু যদি বলতেন। মাফির মায়ের মুখটা কালো হয়ে গেল। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আমার অনেক জানার আগ্রহ ছিল, সেই জন্য জিজ্ঞেস করে ফেলেছি। এতে তোমার কোনো দোষ নেই বাবা। আসলে মাফির আব্বু ছিলেন সেনাবাহিনীর কমান্ডার। একটা অপারেশনে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মারা যান। মাফি তখন ক্লাস 8-এ পড়তো। অনেক দুষ্টামি করতো তার বাবার সাথে। আমাদের একমাত্র মেয়ে, সেই জন্য অনেক আদর করতাম আমরা। সেই থেকে তার বাবা মারা যাওয়ার পর থেকে মাফি এরকম হয়ে গেছে। সব সময় বাচ্চামো করে, আর কিছু বললেই ওর বাবার কথা মনে হয়। তোমাকে দেখে হয়তো ওর বাবার কথা মনে হয়েছে, সেই জন্য এরকম করতেছে। মিন্টু তখন সবকিছু বুঝতে পারে। তখন মাফির আম্মুকে বলে, আন্টি, এখন মাফি কোথায়? আমি ওর সাথে একটু কথা বলতে পারি? চলো আমি ওর রুমে তোমাকে নিয়ে যাই। এরপর মিন্টু মাফির মায়ের সাথে মাফির রুমে যায়। মাফি তখন নিজের রুমে শুয়েছিল। এলোমেলো রুম, বিছানার ওপরে অনেক বড় একটা ছবি তার বাবার, সেটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল মাফি। মিন্টু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। কি অসম্ভব মায়া সন্তানের প্রতি বাবা মায়ের। কিন্তু তার বাবা দেখো, তাকে টাকার কাছে একদম নিঃস্ব মনে করে, একটা তুচ্ছ বস্তুর মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মিন্টুর অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তখন মাফির মা মাফিকে পেছন দিক থেকে ডাক দেয়, মাফি উঠ মা, তোর সাথে একজন দেখা করতে এসেছে। মাফি তখন উঠে যখন মিন্টুকে দেখে তখন তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, এই লোকটা এখানে কেন? ওনাকে চলে যেতে বলো। তুমি জানো না উনি আব্বুর মতো আর্মির লোক? আমি তখন হেসে মাফির কাছে গিয়ে বললাম, আমি আর্মি লোক হয়েছে তো কি হয়েছে, আমরা কি বন্ধু হতে পারি না? তুমি আমার ফ্রেন্ড আজ থেকে, ঠিক আছে? না, আমি আপনার সাথে বন্ধুত্ব করব না। আপনি খুব পচা, সবসময় বন্দুক নিয়ে ঘোরেন আমার আব্বুর মতো। আব্বুও বন্দুক নিয়ে ঘুরতো, এরপর আমাকে ছেড়ে ওই দূরের আকাশে চলে গেছে। তোমার আব্বু ওই দূরে আকাশে যাননি, তিনি তোমার ভিতরে লুকিয়ে আছেন। তোমার সাথে জড়িয়ে আছে তার অনেক স্মৃতি। এই দেশের প্রতি তার মমতা তিনি দেখিয়ে গেছেন। তিনি এদেশের একজন বীর যোদ্ধা। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আর তুমি কিন্তু আমার সাথে ঘুরতে গেলে বন্দুক নিয়ে আসবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। কালকে তোমার সাথে কথা হবে, ওকে? তুমি ওখানে খেলতে যাবে। কেন? তুমিই তো বাধা দিলে ওখানে না খেলতে। আমি বাধা দিয়েছি, এখন আবার আমি বলছি ওখানে তুমি খেলতে যাবে। খেলাধুলার মধ্যে থাকলে তুমি সব কিছু থেকে দূরে থাকতে পারবে, তোমার মাথা ফ্রেশ থাকবে। তখন মিন্টু সেখান থেকে নিচে আসে। মাফির আম্মু তখন মিন্টুর কাছে এসে বলে, তুমি আসলে অনেক ভালো ছেলে বাবা। আমার মেয়েটা তোমার কথা শুনেছে, এটাই আমার সার্থক। ও কারোর কথা শুনে না, শুধুমাত্র আমার কথা ছাড়া। যদি তোমার সাথে কোনো দুষ্টুমি করে তাহলে আমার দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দিবা, ওকে? আরে আন্টি, কি বলছেন? ও কি দুষ্টুমি করবে আমার সাথে? ওর ওই দুষ্টুমিগুলোই আমার আরও ভালো লাগে। ঠিক আছে বাবা, তুমি সময় করে এখানে আসবা, বসে গল্প করব। ঠিক আছে আন্টি, আপনি তো আমার মায়ের মতো, এখানে আসবো মাঝে মাঝে। এখন আমি চলে যাই, আমাকে ওখানে আবার খুঁজবে। এরপর মিন্টু সেখান থেকে চলে আসে। এভাবে প্রতিদিনই মাফির বাড়িতে যায়। মাফির সাথে অনেক গল্প করে, আড্ডা দেয় আর সময় কাটায়। মাফির প্রতি তার অজানা একটা টান অনুভব করে তার নিজের ভেতরে। মাফি মিন্টুকে এই কয়েকদিনে নিজের সবচেয়ে ভালো বন্ধু বানিয়ে নিয়েছে। মাফির সকল দুষ্টুমি মুখ বুজে সহ্য করে মিন্টু। এটা মাফির মায়ের অনেক ভালো লাগে। সেদিন ছিল শুক্রবার। অনেকদিন পর ট্রেনিং অফ, আর মাত্র 4 দিন এখানে থাকতে পারবে। এরপর মাফিকে ছেড়ে যেতে হবে, এটাই ভাবতেই মিন্টুর কেমন জানি বুকটা কেঁপে উঠছিল। কিন্তু কি করবে, তাকে তো নিয়ম মানতেই হবে। তার জীবন যে এখন ভিন্ন এক শৃঙ্খলে বন্দি। মিন্টু মাফির বাসায় যায়। মাফির আম্মু তাকে ইনভাইট করেছে, আর শুক্রবার তাই অনেক ভালো ভালো খাবার রান্না করেছে। মিন্টু খেতে বসে, তখন মাফি এসে বলে, বন্ধু, তুমি এই চেয়ারটাতে বসো। এই চেয়ারটাই আমার আব্বু বসতেন। তুমি তো আব্বুর মতো বন্দুক নিয়ে পুলিশে থাকো, তাই তোমাকে এই চেয়ারটা দিয়ে দিলাম। এই চেয়ারটাতে আমি কাউকে বসতে দিই না, শুধুমাত্র তোমাকে দিয়েছি। মাফির মা তখন মাফির কথায় কান্না করে দিলেন। আমি তখন গিয়ে মাফিকে আম্মুকে বললাম,
এ কি আন্টি, আপনি কান্না করছেন কেন? আপনি কখনো আঙ্কেলের কথা ভেবে কান্না করবেন না। তিনি এদেশের এমন একজন মানুষ যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আপনি একজন শহীদের স্ত্রী। আপনি যদি নিজেকে ভেঙে ফেলেন তাহলে কি করে হয়? আপনি নিজেকে সবসময় শক্ত রাখবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি এদেশের কোনো রাস্তার খুঁজে পাওয়া ছেলে বা মেয়ে নন। আপনি হলেন এদেশের একজন মহান মানুষের স্ত্রী। তখন আমার কথায় মাফির আম্মু শান্ত হয়ে আমার মাথায় হাত দিয়ে বললেন, সত্যি বাবা, তোমার কথা শুনলে নিজের মনের ভেতর আলাদা একটা শান্তি পায়। তোমরা যেভাবে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করো, সময় নেই, খাওয়া দাওয়া নেই, সব কিছু ছেড়ে যেরকম দেশের জন্য নিজেদেরকে বিলিয়ে দিচ্ছ, এভাবে যদি দেশের প্রতিটা মানুষ নিজের দায়িত্ব পালন করত, তাহলে আমাদের দেশ আজ পৃথিবীর সবচাইতে উন্নত রাষ্ট্র হতে পরিণত হতো। বন্ধু, তোমরা ওখানে কি করো? তাড়াতাড়ি এখানে আসো, আমার অনেক খিদা লাগছে, খেতে হবে। মাফির কথায় মিন্টু তার সামনে বসে। আজ কেন জানি তার খেতে ভালো লাগছে না। মাফি তখন মিন্টুকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বন্ধু, তুমি খাচ্ছ না কেন? কিছু হয়নি আমার, এই তো খাচ্ছি, তুমিও খাও। কি ব্যাপার বাবা, আমিও দেখছি আজকে তোমার মনটা কেমন জানি খারাপ খারাপ লাগছে। কি হয়েছে তোমার? কিছু কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি আন্টি, আসলে আর মাত্র 4 দিন আমাদের এখানে ট্রেনিং আছে, এরপর আমাদেরকে ফিরে যেতে হবে। আপনাদের ছেড়ে যাব এটা ভাবতেই কষ্ট লাগছে। আমার কথা শুনে মাফি কান্না করে দেয়। এটা দেখে আমি মুখে হাসি এনে খেতে শুরু করলাম। বন্ধু, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তো চাই না বন্ধু তোমাকে ছেড়ে যেতে, কিন্তু কি করব বলো, আমরাও তো কাজ করি, কাজের বাইরে আমরা যেতে পারবো না, আমাকে তো চলে যেতেই হবে। আমি তোমাকে কোথাও যেতে দিব না, দরকার হয় এখানে বেঁধে রেখে দিব, তবুও তোমাকে যেতে দিব না। মাফি এমন কথায় মিন্টু যেন আরো কষ্ট পাচ্ছিল। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। চুপচাপ খেয়ে দিয়ে বেরিয়ে আসে। আমাকে আর মাফির ওখানে গেলে হবে না, ওখানে গেলে ওকে আরও কষ্ট দিব। এর চেয়ে বরং আমি এখান থেকে চলে যাই। ভালো থেকো মাফি, তোমার মতো সহজ সরল একটা মেয়ে সারা জীবন ভালো থাকুক, এটাই আমার প্রত্যাশা। মিন্টুর সেখানে ট্রেনিং শেষ হয়ে যায়। 4 দিন পর মাফির আম্মুকে কল দিয়ে জানিয়ে দেয় সে চলে যাচ্ছে। এরপর সে সেখান থেকে চলে যায়। আর মাফির সাথে দেখা না করে মাফি মিন্টুর অপেক্ষায় বসে থাকে। সে মিন্টুকে শুধু বন্ধু না, কোনোদিন যে ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও জানে না। মিন্টু চলে যাওয়ার পর থেকে দিন রাত শুধু কান্না করে যায় মিন্টুর জন্য, কিন্তু মিন্টু আর ফিরে আসবে না। ওদিকে মিন্টুকে কিছুতেই মাফিকে ভুলতে পারছিল না। নিজের রুমে বসে কান্না করছিল। হঠাৎ করে রাজু তখন তার পিঠে হাত দিয়ে বলে, কি ব্যাপার দোস্ত, কান্না করছিস কেন? কিছু না, এমনি ভালো লাগছে না। আর আমি কোথায় কান্না করছি? আমি জানি তোর মাফির কথা মনে হচ্ছে, সেই জন্য কান্না করছিস। তুই হয়তো মাফিকে ভালোবেসে ফেলেছিস। হ্যাঁ দোস্ত, আমি মাফিকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার পক্ষে ওকে পাওয়া সম্ভব নয়। ওখানে আমি আর কখনো ফিরে যেতে পারবো কিনা জানি না। দেখিস, তুই একদিন মাফিকে ঠিকই পেয়ে যাবি। যদি তোদের ভালোবাসা সত্যি হয় তাহলে তুই মাফিকে পেয়ে যাবি, নিশ্চিত। তোর কথা যেন সত্যি হয় দোস্ত, মাফিকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি রে। এভাবে চলতে থাকে দিন। 1 বছর পর মিন্টু এখন প্রফেশনালি আর্মি অফিসার হয়ে গেছে। এখন সে তার সেই গোপন মিশন বাস্তবায়ন করতে হবে। সে তার বাড়িতে লুকিয়ে যায়। তখন গিয়ে দেখে তার বাবা নিজের রুমে বসে মদ খাচ্ছেন। সে লুকিয়ে নিজের রুমে যায়, কিন্তু নিজের বাবাকে এই অবস্থায় দেখে আরও কষ্ট হচ্ছিল। কিন্তু লোকটাকে তার শাস্তি পেতেই হবে। দুর্নীতি করে এই পৃথিবীতে কেউ রক্ষা পেতে পারবে না। মিন্টু গিয়ে নিজের রুমের খাটের নিচে একটা গর্ত করে। সে গর্তের ভেতরেই তার সিডির আরেকটা কপি লুকিয়ে রেখেছিল। এটা সবার অজানা। মিন্টু জানতো তাকে কেউ হয়তো আক্রমণ করবে, সেই জন্যই একটা সিডির 2টা কপি বানিয়েছিল। একটা কপি নিয়ে এসে যাচ্ছিল আর একটা কপি এখানে লুকিয়ে রেখেছিল। আর যেহেতু সুযোগ পেয়েছে তাই কপিটা নিতে এসেছে মিন্টু। তখন সিডির কপিটা নিয়ে বেরিয়ে যায়। এরপর শুরু হতে থাকে তার মিশনের পরবর্তী অংশ। সে গিয়েই তার অফিসার কমান্ডোকে সিডিটা দেয়। এরপর সেখান থেকে তারা ধরতে বেরিয়ে পড়ে মিন্টুর বাবাকে। এর মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে যায় মিন্টুর বাবা আর মিমির বাবা যে তাদের সবকিছু ফাঁস হয়ে গেছে।
এরপর মিন্টুর বাবা আর মিমের বাবা তাদের সব লোক নিয়ে প্রস্তুতি হতে থাকে মিন্টুকে মেরে ফেলার জন্য। মিন্টুর বাবা তখন মিমের বাবার কাছে এসে বলে, দেখ জাকির, আমরা দুজনেই এখন প্রচুর বিপদে পড়ে গেছি। এখন আমাদের নিজেদের শত্রুতা ভুলে একে অন্যকে সাহায্য করা উচিত। আমার ছেলে হলে কি হবে, মিন্টু আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটার শাস্তি ওকে পেতেই হবে। মিন্টুকে আজকে আমরা শেষ করে দিব। সেটা আমি তোকে আগেই বলেছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। নিজের ছেলের প্রতি এত মায়া দেখালি, এখন নিজের ছেলে তোকে ধ্বংস করে দিতে চাচ্ছে। যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদেরকে এক হয়ে লড়তে হবে। ওদেরকে আমাদের কাছে আসার আগেই ওদেরকে শেষ করে দিতে হবে। কোনো চিন্তা করিস না, আমি এমন একটা ব্যবস্থা করেছি যার জন্য ওরা আমাদের কাছে তো দূরে থাক, আমাদের আশেপাশেও আসতে পারবে না। তুই কী করবি ওদের সাথে? সেটাই দেখতে পাবি। আমার কাছে এমন একটা বোম আছে যে বোমটা মারার সাথে সাথে প্রায় 1 কিলোমিটার জায়গা ধ্বংস হয়ে যাবে। এতে করে তো অনেক লোক মারা যাবে। তুই এত বেশি ভাবিস বলে তুই ধ্বংস হয়ে যাচ্ছিস। নিজের ছেলের কথা ভেবেছিস। এখন দেখ, তোর নিজের ছেলেই তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। লোকদের দিয়ে আমরা কি করব? আমরা নিজেরা বাঁচলেই হলো। আমরা নিজেরা বাঁচি, আগে যত লোক মরলে মরুক, আমরা ওদেরকে শেষ করে দিব। বোমটা আমাকে ফাটাতে হবে। ওদিকে আমি আমার কমান্ডারকে নিয়ে সব কিছু ঠিক করে তাদের আক্রমণ করতে চলে আসলাম। এলাকাটা ছিল একটা পাহাড়ের মতো, চারিদিকে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন। এর মধ্যে তাদের যুদ্ধ শুরু হতে লাগলো। আমার বাবারা একদিক দিয়ে গুলি করে যাচ্ছে, অন্যদিকে আমি আমার বাহিনী নিয়ে আক্রমণ করে যাচ্ছি। তখন হঠাৎ করে তারা মুখোমুখি হয়ে গেল। কি ভেবেছিস মিন্টু, তুই আমাকে ধরে ফেলবি? তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমার হাতে কি এটা দেখতে পাচ্ছিস? তখন রাজু আমাকে বলল, দোস্ত, এর হাতে তো ভয়ঙ্কর এক প্রকার বম আছে। বমটা দিয়ে মুহূর্তের মধ্যে 1 কিলোমিটার জায়গা ফাটিয়ে ফেলা সম্ভব। কিন্তু আমরা এখন কি করব দোস্ত? আমাদেরকে যে করে হোক ওদেরকে ধরতে হবে। কিন্তু আমরা কিভাবে ওদের কাছে যাব? ওদের কাছে গেলেই তো ও বোমাটা ফাটিয়ে দেবে। বমটা একেবারে ফেটে গেলে এই এলাকার যত মানুষ আছে সবাই মারা যাবে। দোস্ত, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই এক কাজ কর, তুই ওদেরকে কথার ফাঁকে বুঝিয়ে রাখ, আর আমি একটা ব্যবস্থা করছি। দোস্ত, তুই কিছু করতে যাবি না, এতে তোর প্রাণের ঝুঁকি হয়ে যাবে। আমার কিছু হবে না, আর আমি মারা গেলে এই দেশ অনেক বড় বড় কয়েকজন অপরাধী থেকে রক্ষা পাবে। সেই জন্য তুই কোনো চিন্তা করিস না। এরকম করিস না, আমি না বলছি না। ওদেরকে অন্য সময় ধরা যাবে, এখন ওদেরকে ছেড়ে দেই। তুই কি ভাবছিস? ওদেরকে একবার ছেড়ে দিলে ওরা আবার আমাদের কাছে এসে ধরা দেবে? তুই খুব বড় ভুল করছিস। তুই কোনো চিন্তা করিস না, আমি আমার নিজের জীবন দিয়ে দিয়ে হলেও ওদেরকে আজ ধরেই ছাড়বো। বলেই মিন্টু চলে গেল। এরপর আস্তে আস্তে একটা গাছে উঠল মিন্টুর বাবা। মিমের বাবা তখন চারদিক থেকে শুধু সেনাবাহিনীর এত লোকজনকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। হঠাৎ করে মিন্টু লাফ দিয়ে মিমের বাবার উপর পড়ে, বোমটা ছিনিয়ে নেয়। তখন মিন্টুর বাবা তার হাতে থাকা বন্দুক দিয়ে মিন্টুর ওপর গুলি করে। মিন্টুর হাতে গুলিটা লাগে, কিন্তু মিন্টু তবুও বোমটা ছাড়ে না। এরপর বোমটা ছুটে মারে রাজুর দিকে। রাজু বোমটা হাতে নিয়ে সবাইকে আক্রমণ করতে বলে। সবাই আক্রমণ করে ওদের ওপর। ওদের পালানোর কোনো রাস্তা বাকি থাকে না। এরপর সবাই ধরা পড়ে যায়। এত বড় কয়েকজন অপরাধীকে ধরতে গিয়ে একজন অফিসার নিজের হাতে গুলি লেগেছে। এটা গণমাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায়। মিন্টুকে ভর্তি করা হয় একটা হসপিটালে। হাত থেকে অনেক রক্ত চলে গেছে। ওদিকে মাফি টিভিতে সেটা দেখে কান্না করতে থাকে। কান্না করে নিজের মায়ের কাছে এসে বলে, মা, আমি মিন্টুর কাছে যাব, আমাকে ওর কাছে নিয়ে চলো প্লিজ। আরে মা, কি বলছিস? এত দূর কিভাবে যাবি তুই? মা, আমি মিন্টুকে ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো। মাফির মা আর মানা করতে পারলেন না। নিজের মেয়ের মুখে এর প্রথম কোনো ছেলের নাম কথা শুনেছেন। মেয়েটা যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে সেটা তিনি বুঝতে পারছিলেন, তাই তিনি আর না করলেন না। নিয়ে গেলেন আমার কাছে, অর্থাৎ মিন্টুর কাছে। মিন্টুর তখন অপারেশন শেষে জ্ঞান ফিরেছিল। সে বসেছিল নিজের কেবিনে। হঠাৎ করে কেউ একজন দরজায় দিয়ে আসে। দরজার দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মাফি,
তুমি এখানে? কি ভেবেছো তুমি বন্ধু? তুমি আমাকে ফেলে আসবে আর আমি ওখানে বসে থাকবো? আমি তোমাকে খুঁজে নিয়েছি। কিন্তু তুমি এখানে কেন আসলে? কেন আসছি বুঝো না? আমি তোমাকে ভালোবাসি মিন্টু। মাফির মুখে ভালোবাসার কথা শুনে আমি কান্না করে দিলাম। আমি শপথ করে নিয়েছিলাম আর কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসবো না, কোনো মেয়ের মায়ায় জড়াবো না। কিন্তু মাফির দিকে তাকিয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি মাফিকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। মাফিকে না করতে পারলাম না। আমি হাত বাড়িয়ে দিলাম। মাফি এসে দৌড়ে জড়িয়ে ধরল। তুমি আমার সাথে আর কোনোদিন কথা বলবে না। তুমি অনেক বাচ্চা, আমাকে ছেড়ে আসছো, এরপর একটা দিন ফোন পর্যন্ত করনি। আমি ফোন করলে তুমি আরও বেশি কষ্ট পেতে। তুমি আমাকে ওখানে যেতে বলতে, আর আমিও তোমাকে না করতে পারতাম না। তাই বলে এভাবে আমাকে ছেড়ে আসবে? আমাকে তো বলে আসলেও পারতে। এভাবে চলতে থাকে আমাদের দিন। আমি এখন সম্পূর্ণ সুস্থ। সরকারের পক্ষ থেকে আমাকে পুরস্কার দেওয়া হয়। আমি মাফি আর মাফির মা বসেছিলাম। তখন মাফি বলে, মা আমি মিন্টুকে বিয়ে করব না। আমি তখন কিছুটা লজ্জা পেয়ে গেলাম। মাফির মা তখন বলল, মিন্টু, তুমি যদি রাজি থাকো তাহলে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে চাই। তুমি কি রাজি? আমি মাফিকে প্রচণ্ড ভালোবাসি আন্টি, আর আপনার মতো একজন মা পাবো এটা ভাবতেই আমার আনন্দ লাগছে। আমি কীভাবে না করব? আচ্ছা ঠিক আছে, তাহলে কাজে ডেকে আজই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমাকে ছাড়াই আপনারা বিয়ের প্ল্যান করে ফেলছেন? বলতে বলতে রাজু রুমে প্রবেশ করলো। এটা দেখে সবাই হেসে উঠল। রাজু তখন বলল, আমার বন্ধুর না হয় বিয়ের ব্যবস্থা হলো, কিন্তু আমার বিয়ের কি হবে আন্টি? তুমি তো আমার আরেক ছেলে বাবা। আমার যদি আরেকটা মেয়ে হতো তাহলে ওকে তোমার হাতে তুলে দিতাম, কিন্তু কি আর করব, আমার তো একটাই মেয়ে। তবে তোমাকে কথা দিচ্ছি, অনেক ভালো একটা মেয়ে খুঁজে দিব তোমার জন্য। আপনি যখন বলছেন আমি আর কিভাবে না করতে পারি বলেন। আমার আসলে বিয়ে করার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু আপনি যখন বলছেন সেজন্য বিয়ে করে নিচ্ছি। এটাকে আবার আমার অভদ্রতা মেনে নেবেন না। রাজুর কথায় সবাই হেসে ওঠে। তখন আমি বললাম, যদি আন্টি না বলতো তাহলে কি তুই বিয়ে করতে না? আরে দোস্ত, সব কথা কি সব জায়গায় বলতে হয়, নাকি একটু ভদ্রতা দেখালাম, বুঝোস না? এরপর রাতে কাজে দেখে মাফি আর আমার বিয়ে দেওয়া হয়। আমি বাসর ঘরে ঢুকলাম। মাফি এসে সালাম করে। আমি তখন মাফিকে জড়িয়ে ধরে বললাম, মাফি, তোমার মতো একজন সহজ সরল আর ভালো মেয়েকে আমার বউ হিসাবে পেয়ে আমি গর্বিত। আমি জানি না তোমাকে আমি কতটুকু সুখী করতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। মিন্টু, তোমাকে না পেলে আমি হয়তো সারা জীবন এইভাবেই আব্বুর স্মৃতি নিয়ে বেঁচে থাকতাম, কিন্তু তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো, নতুন করে পথ চলতে শিখিয়েছো। তোমাকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালোবেসেছি এবং তোমাকে আগলে রাখার শপথ করেছি। এরপর আমরা দুজন একে অপরের সাথে জড়িয়ে গেলাম ভালোবাসার আরেক রাজ্যতে। 1 মাস পরে আমার বাবা আর মিমের বাবার আদালতে রায় হয়, তাদের ফাঁসি হবে। আমি তখন আমার বাবার সাথে দেখা করতে গেলাম। বাবা তখন আমার কাছে এসে বলল, বাবা, আমি জানি আমি অন্যায় করেছি, এর শাস্তি আমাকে পেতেই হবে, কিন্তু তুই কথা দে, দেখ আমাকে যদি মৃত্যুদণ্ড থেকে অন্য কোনো শাস্তি দেওয়া যায়। আমি মরতে চাই না বাবা। আমি তখন অনেক কষ্ট পেলাম আমার বাবার কথায়, কিন্তু তার সামনে কষ্টটা লুকিয়ে রেখে হাসতে হাসতে বললাম, একদিন বলেছিলাম না বাবা, তোমাকে এই দিন দেখতেই হবে। অন্যায় করে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি, তুমিও বাঁচতে পারবে না। সবাইকে তার পাপের শাস্তি ভোগ করতেই হবে, সেটা 2 দিন আগে হোক বা পরে হোক। তুমি অন্যায়ের শাস্তি পেতে চলেছো, এর বাইরে কিছুই না। তার মানে তুই ছেলে হয়ে নিজের বাবাকে ফাঁসির কাঠগড়ায় তুলে দিবি? আমি একজন ছেলে হয়ে নিজের বাবাকে কাঠগড়ায় তুলে দিচ্ছি না, একজন আইনের রক্ষক হয়ে একজন অপরাধীকে কাঠগড়ায় তুলে দিচ্ছি। আমি তোমার মতো স্বার্থপর নই। তুমি বাবা হয়ে নিজের ছেলেকে সম্পত্তির জন্য মেরে ফেলতে চাইছিলে, আমি তোমার মতো এতটাও স্বার্থপর হইনি। আমি একজন সৎ অফিসার, এটাই আমি প্রমাণ করতে চাচ্ছি। বলে আমি সেখান থেকে চলে আসলাম নিজের রুমে, আর আমার বাবার ফাঁসি হয়ে যায়। আমি তখন নিজের রুমে মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। মাফি বুঝতে পারে আমি কষ্ট পাচ্ছি, তাই আমার কাছে এসে বলল,
তুমি কান্না করো না প্লিজ। তুমি কোনো অন্যায় করনি, তুমি একজন সৎ অফিসার, সেটার প্রমাণ আরেকবার দিয়েছো। তুমি তোমার বাবাকে শাস্তি দাওনি, তুমি একজন অপরাধীকে শাস্তি দিয়েছো। তুমি যদি এখন নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করো তাহলে তোমার সেই সততার কোনো দাম থাকবে না। তোমাকে শক্ত থাকতে হবে, অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বারবার। তখন ফিরে মাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। 1 বছর পর আমি এখন আর সাধারণ কোনো অফিসার নই, আমি একজন সেনাবাহিনীর প্রধান। আমার সাহসিকতার কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। আমি একের পর এক বড় বড় অপরাধীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধরে চলেছি। সাথে আছে মাফির ভালোবাসা আর মাফির মায়ের আদর। সব মিলিয়ে আমাদের জীবন এখন ভালোই চলছে। আমরা যেন অন্যায়কে প্রশ্রয় না দিই। নিজের বাবা হোক বা মা, নিজের ভাই হোক বা বোন, অন্যায় যে করবে তাকে যেন অন্যায় না করার পরামর্শ দিই। যদি সে কথা শুনতে না চায় তাহলে প্রতিবাদ করি। প্রতিবাদ যদি না মানতে চায় তবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যদি আমরা নিজেদের আত্মীয় পরিজন বলে অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে যাই তাহলে এভাবে একদিন আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। সব কিছুর পর ভালো থাকুক আমাদের প্রিয় জন্মভূমি, ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, এটাই প্রত্যাশা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।